আমি প্রথম ছাত্রলীগের মার খাই 1997 সালে। আমার গোড়ালি ভেঙে দিয়েছিল। আমি রাজনীতির পুরোটাই দাঁড়িয়েছিল হচ্ছে প্রতিশোধের রাজনীতিতে। প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নাই, কিন্তু ওরা কিন্তু আবার নামলে খবর আছে। সাইদিকে চাঁদে দেখতে পাওয়ার জন্য হাসির কিছু নেই। 70টা লোককে গুলি করে মারা হয়েছিল। ওরা শুধু ঢাকা শহরের না বলে আমরা গায়ে লাগাই নেই। আজকের আলোচ্য বিষয় ইকোজ অফ ডিফায়েন্স, ইউথ রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য পাথ টু ডেমোক্রেটিক রেস্টোরেশন। আমরা আসলে এখন স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের একটা ট্রানজিশন পয়েন্টে এই মুহূর্তে আছি। জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতার শাহাদাতের মধ্য দিয়ে, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে, হাজারো মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গাতে এসেছি। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূমিকা অনেক বেশি। তাদের এখানে আসলে হয়তো বা খুব একটা কথা বলতে দেওয়া হয়নি, তাদেরকে নিয়ে খুব একটা কথা বলা হয়নি, তাদের এখানে খুব বেশি প্রোগ্রামস করা হয়নি। তো এই জায়গাটাকে, এই গ্যাপটাকে ফিল করার জন্য আমরা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রোগ্রামগুলো শুরু করেছি। তো আমি কথা না বাড়িয়ে আমি আজকের বিজ্ঞ আলোচকদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আকিব মোহাম্মদ শাতিল, স্পেশাল করেসপন্ডেন্ট নেত্র নিউজ; স্যাম জাহান, টিভি করেসপন্ডেন্ট রয়টার্স সাউথ এশিয়া; প্রফেসর ডক্টর বখতিয়ার আহমেদ, ডিন ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ; প্রফেসর ডক্টর নাজমুজ্জামান ভুইয়া, ডিন স্কুল অফ ল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ঢাকা ইউনিভার্সিটি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দি বাংলাদেশ ডায়ালগের পরিচালক মেহেরবা সাবরিনকে এবং নির্বাহী পরিচালক রুবায়েত মান্নান রাফিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেমনটা বলছিলাম, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকার কথা। এই মুহূর্তে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে থেকে একজন, যে কিনা জুলাই অভ্যুত্থানে 50 বার গুলিবিদ্ধ হয় এমন একজন ছাত্র, যে সৌভাগ্যবশত এখনও আমাদের মাঝে জীবিত আছে, মুরসালিন মাহমুদ খান। Good evening, everyone. TVD Lens Session 3, Echoes of Defense, Youth Resistance and the Path to Democratic Restoration শীর্ষক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শহীদ সন্তান শহীদ আসিফ ইকবাল ভাইকে, যার রক্তে মিরপুরের রাজপথ রঞ্জিত হয়েছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল মন্ত্রই ছিল বৈষম্য প্রথা বিলোপ। এই বৈষম্য বিলোপ করতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং পরিপূর্ণ গণতান্ত্রিক চর্চার এবং মানুষের মতামতের প্রতি গুরুত্ব আরোপের কোনো বিকল্প নেই। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আশা করি রাজনৈতিক বিভাজন কাটিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পথে যাত্রা করব। 5ই আগস্টের পরে আমাদের মনে হয় আমাদের শোনা সর্বাধিক যে শব্দ, সেটি হচ্ছে সংস্কার। তো আমরা এখন শুধু সংস্কার শব্দটা শুনতে চাই না, আমরা এর বাস্তবিক প্রয়োগ দেখতে চাই। আমরা যারা এই আন্দোলনে আহত হয়েছিলাম, পঙ্গুত্ব বরণ করেছিলাম, অথবা এখনও যারা শরীরের ভিতরে বুলেট অথবা প্লেট বহন করে চলছি, আমাদের প্রথম আকাঙ্ক্ষা ছিল এই স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনীর বিচার। কিন্তু আমরা যখন এই ফ্যাসিস্ট বাহিনীর বিচারের ধীরগতি কিংবা সেই সমস্ত ফ্যাসিস্ট দলের লোকদেরকে নিরাপদে এক্সিট দিতে দেখি, এটি আমাদেরকে পীড়া দেয়। আমরা আশা করব খুব দ্রুতই এই সমস্ত ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম শুরু হবে এবং একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের রক্তকে মূল্যায়ন করা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ। Thank you, Independent University, for providing us with the place and the logistics to share my experience and whatever I'm going to say. And thank you to the professors who are present here and the students for your time. আমি একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে চাই আর কি জুলাইয়ের এই মুভমেন্টটাকে এবং আমাদের আজকের টপিকটাকে। সেটা হচ্ছে, আপনি একটা ওয়ার্ডে থাকেন, আপনার ওইখানে একজন কাউন্সিলর আছে। সেই কাউন্সিলরের কাছে আপনি আপনার একটা প্রবলেম নিয়ে বারবার যাচ্ছেন, কিন্তু সেই কাউন্সিলর আপনার কথা শুনছে না। সো হোয়াট ইজ দ্য আইডিয়াল ওয়ে অফ লাইক ডিলিং উইথ দ্যাট? আপনার 5 বছর পর একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে আপনি ওই কাউন্সিলরকে চেঞ্জ করে দেবেন। সো দ্যাটস হাউ ইউ লাইক সেন্ড ইউর সিগন্যাল টু দ্য পার্টি, হ্যাঁ, বা টু দ্য কাউন্সিলর, টু লাইক এভরিওয়ান, যে লুক, আমরা কিন্তু 5 বছর পরে আপনাকে চেঞ্জ করে দেবো আপনি যদি আমাদের জন্য কাজ না করেন। সো দ্যাট দ্য নেক্সট গাই হু কামস ইন, হি আন্ডারস্ট্যান্ডস যে দ্য মেসেজ, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পিপল। সমস্যাটা হচ্ছিল যে আমরা এমন একটা তখন সোসাইটিতে ছিলাম যেখানে আমাদের এই সুযোগটা ছিল না।
এই যে সুযোগটার অভাব, এই সুযোগটার অভাবের কারণে যেটাকে আমরা মানে অ্যাপারেন্টলি বলি যে আফটার লাইক 3 ভেরি ব্যাড ইলেকশনস, হ্যাঁ, তো আমরা তো এখন মোটামুটি ইন অ্যান এগ্রিমেন্ট যে আমাদের দের ওয়াজ আ ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং। সো এই ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংয়ের কারণে এবং এই সুযোগটার না থাকার কারণে আমাদের কিন্তু সোসাইটিটা এবং আমাদের গভর্নেন্স সব কিছু অনেক অথরিটিয়ান হয়ে পড়তেছিল একটা পর্যায়ে। এবং এইটার কারণে উই ফরগট টু ডিফাই, এই যে আজকে যে আমরা কোয়েশ্চেনটা বলতেছি যে ইকোজ অফ ডিফায়েন্স। সো আমরা যারা ইউথ, যাদের এই প্রবলেমগুলার অ্যাড্রেস করার কথা, যাদের এই অথরিটেরিয়ান রুলকে ডিফাই করার কথা, আমরা উই ওয়ার either scared or like we didn't want to like choose the fight because of like maybe we were scared or we just don't wanted to do that। মানে ওই এনভায়রনমেন্টটা কিন্তু তৈরি হয়ে গেছিল। এবং আমি যেটা মনে করি যে এই যে জুলাইয়ের যে মুভমেন্টটা, যেখানে বেসিক্যালি আমাদের শুধু পাবলিক ইউনিভার্সিটি বা হচ্ছে শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি বা শুধু প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের কিন্তু সব পর্যায়ের ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা একটা পর্যায়ে নেমে আসছে। উত্তরের দিকে বা টঙ্গীর দিকে আমরা দেখছি ট্রান্সপোর্ট ওয়ার্কাররা প্রচণ্ড মানে একটা প্রতিরোধ গড়ে তুলছে যখন এই ছেলেমেয়েদের ওপর হামলা হইতেছিল। বাড্ডার এলাকায় আমি একজন পুলিশের কাছে শুনছি, মানে যিনি নিজে ওখানে ছিলেন, উনি আমাকে বলছে যে মিলের লোকজন কাঠ নিয়ে এসে পিটানো শুরু করছে পুলিশদেরকে অ্যাট ওয়ান পয়েন্ট। সো এইটা কিন্তু একটা মানে জুলাই আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে গেছে যে আমাদের যেই ভয়টা ছিল যে ডিফাই করার, এই ভয়টাকে কিন্তু আমরা কাটাই উঠছে আমি মনে করি। তো ইউথদের এখন আমি মনে করি যে আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি হইতেছে এই যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, যে এই যে ভয় না পাওয়া আমাদের অথরিটেরিয়ান রুলকে, এইটাকে সাস্টেইন করানো। এবং এইটার জন্য আমি মনে করি উই নিড টু সাম এক্সটেন্ট ডেমোক্রেটিক রেস্টোরেশন। আমি যদিও মানে দো আই ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাজ এ জার্নালিস্ট, বাট আমার মাস্টার্স হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে। আমি পড়াশোনা করছি সাসেক্সের সায়েন্স পলিসি রিসার্চ ইউনিটে। সো আমাদের পাবলিক পলিসিটা কীভাবে ফাংশন করে ওয়েন উই হ্যাড লাইক কোর্সেস অন দ্যাট। এই যে আজকে যে কোয়েশ্চেনটা আসতেছে যে ডেমোক্রেটিক রেস্টোরেশনের অনেকটা লাইক আমি বলবো যে রিফর্মকে ডেমোক্রেটিক রেস্টোরেশনের একটা এনিমি বানায় ফেলা হতেছে। আই সি ইট অ্যাজ আ ফলস ডাইকোটমি। এই দুইটা কিন্তু ডিফারেন্ট না। রিফর্ম ইজ আ লং প্রসেস, আর এই ডেমোক্রেসি হচ্ছে এই রিফর্মটাকে অ্যাকাউন্টেবল করার একটা টুল। সো দেয়ার ক্যান বি মেনি আদার টুলস। লাইক আমি ফর এক্সাম্পল যে ইংল্যান্ডে আমি যখন ছিলাম তখন দেখতাম যে লেবার পার্টি হচ্ছে প্রত্যেক উইকে ওয়ার্ড কাউন্সিল মিটিং করতেছে, বা ওয়ার্ড থেকে আমাদেরকে চিঠি দিচ্ছে যে মাসে আমাদের একটা প্লেসে তারা একটা ওয়ার্ড কাউন্সিল মিটিং অর্গানাইজ করছে, ওইখানে আমরা এসে ওয়ার্ড কাউন্সিলরকে যেন জানাই যে প্রবলেমগুলো কী হচ্ছে আমাদের। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে পার্ট অফ দ্য প্রসেস। মানে আমি এটার মানে এটা না যে আমাদেরকে ইলেকশন বন্ধ রেখে বা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক রেস্টোরেশনের যে অন্য ওয়েগুলো ওইগুলোকে বন্ধ রেখে আমাদের এই রিফর্মগুলো করতে হবে। এই রিফর্মগুলো কিন্তু পার্ট অফ দ্য প্রসেস। সো আমি মনে করি যে ওই জায়গাটাতে আমাদের ইউথদেরও উচিত একটা ফোকাস দেয়া যে আমাদের এই যে সিচুয়েশনটা এটা যেন সাস্টেইন করে, এইটার জন্য ডেমোক্রেটিক রেস্টোরেশনকে মূল্য দেয়া এবং ডেমোক্রেসি রেস্টোরেশনে ফোকাস করা। এবং আমি মনে করি যে দ্য ল্যাক অফ ডেমোক্রেসি ইজ নট লাইক হ্যাভিং এ অথরিটেরিয়ান রুল, ইটস অ্যাবাউট হ্যাভিং মোর ডেমোক্রেসি। সো এইটা আমাদের কাছে ইনশিওর করতে হবে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের এখানে সবারই বয়স কম। আমি মনে করি যে আমাদের যদি অ্যাভারেজ লাইফ স্প্যানের কথা চিন্তা করি, আমাদের আরও অ্যাটলিস্ট 50 ইয়ার্স বেঁচে থাকার কথা। সেই হিসাবে আমাদের সামনে কিন্তু একটা লং ওয়ে আছে, এবং আই হোপ যে আমাদের লাইফ স্প্যানেই আমরা এই চেঞ্জগুলো দেখে যেতে পারবো যদি আমরা এটা ইনশিওর করতে পারি যে আমাদের এই ডেমোক্রেটিক যে রেস্টোরেশনটা এটা হয় এবং আমাদের ফিউচারে যেন ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংটা না হয়। সো এইটা যদি আমরা সবাই ইউথরা মিলে ইনশিওর করতে পারি, ওনিং দ্য জুলাই স্পিরিট, যেটা হতেছে আমরা হোয়াট উই হ্যাভ লার্নড হিয়ার ফ্রম জুলাই ইজ দ্যাট উই ক্যান ডিফাই অথরিটেরিয়ান রুলস অ্যান্ড উই ক্যান উইন এগেনস্ট ইট। থ্যাংক ইউ সো মাচ। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর বখতিয়ার স্যারকে। স্যার প্লিজ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দি বাংলাদেশ ডায়ালগ আইইউবিকে একটা ভেন্যু হিসেবে চুজ করবার জন্য এবং আমাকে সেখানে ইনক্লুড করবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল, যেহেতু মাত্র শাতিল শেষ করলেন, টু এ নিউ বাংলাদেশ, যেখানে আউট অফ 1000 and 1000 নিউ থিংস একটা নতুন জিনিস হচ্ছে আপনি এখন ভিপিএন ছাড়া নেত্র নিউজ দেখতে পান। এটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয় যে আজকে যেহেতু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমি চারিদিকে যেই হতাশার সুর শুনি, আমি বলবো দুটা জিনিস আছে। একটা হচ্ছে হতাশা, যে আশাভঙ্গ, স্বপ্নভঙ্গ, আরেকটা হচ্ছে আহাজারি, সেটা হচ্ছে আগেই ভালো ছিল।
তো এই আহাজারি আর হতাশা এক বিন্দুতে যেন না মিলে, পারহ্যাপস এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাগল। জুলাইকে আমি খুব বড় বিপ্লব না বলে আমি বলি যে এটা একটা বৈপ্লবিক মুহূর্ত ছিল। ইট ওয়াজ এ রেভলিউশনারি মুভমেন্ট। আমরা যারা সোশ্যাল চেঞ্জ বা সোশ্যাল মুভমেন্ট নিয়ে খুব নিস্পৃহভাবে আবেগতাড়িত না হওয়ার চেষ্টা করে কাজ করি, বোরিং অ্যাকাডেমিক্স, ফর মি ইট ওয়াজ একটা মোমেন্ট। ইট ওয়াজ নট এ রেভলিউশন পার সে, বাট শিওরলি ইট ওয়াজ এ রেভলিউশনারি মোমেন্ট। বাংলাদেশের খুব ইম্পর্ট্যান্ট একজন পলিটিক্যাল থিঙ্কার্স ছিলেন যার নাম হচ্ছেন আহমেদ ছফা। আহমেদ ছফা একটা লেখায় লিখেছিলেন, বিপ্লব হচ্ছে, হি ওয়াজ এ পোয়েট টু, খুবই মেটাফরিক্যাল, যে বিপ্লব হচ্ছে শ্রাবণের বৃষ্টির মতো, যখন আসবে সবাইকে ভিজতে হবে। পুরোটা জীবন তিনি অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে, যে বিপ্লবে সবাই ভিজবে। আই বিলিভ 36 July was the moment, 32 July was the moment, July was the moment, যে সময় সবাই ভিজেছে। কেউ ভাবেনি যে এরপরে আমার কি হবে, আমি কি ভাগ পাবো, আমি কি, আমার নাম কতটা প্রতিধ্বনিত হবে, আমার ছবি কোথায় কোথায় থাকবে অ্যাজ এ হিরো। আই ডোন্ট থিঙ্ক দ্য নেমলেস, ফেমলেস, মিলিয়ন্স অফ ফেসেস আই ওয়াকড উইথ, ওই দিনগুলিতে আমি অন দ্য স্ট্রিটস, আমার কাছে এখনও তারাই এই বিপ্লবের হিরোজ, তারাই এই বিপ্লবের হিরোজ। মাই স্যালিউট টু দেম, এই হিরোজদের মধ্যে যারা প্রচণ্ড সাহসে বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম একটা শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করতে গিয়ে আহত হয়েছেন, শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার জন্য বরাদ্দ সময়ে যেটুকু বলার চেষ্টা করব। আমি মনে করি যে শুরু করতে চাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছিলেন হিপ হপ র্যাপার সেজান, কথা কো বাংলাদেশ। কোয়েশ্চেনটা কি? 52 আর 24-এ তফাৎ কিরে কথা ক। আই কেপ থিঙ্কিং মাইসেলফ যে 52-র সাথে 24-এর আসলে তফাৎটা কি। যতই আমি ভেবেছি, আমি পার্থক্যের চেয়ে মিল বেশি দেখতে পেয়েছি। মিলটা কোথায়? 52-র 21শে ফেব্রুয়ারি আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন। সেই ছাত্রদের আন্দোলন যারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থায় নিজেদের সোশ্যাল জাস্টিস, ম্যারিটোক্রেসি এগুলির দাবি করছিল। আমরা সাধারণত আজকে এতদিন পরে এসে 21শে ফেব্রুয়ারিকে খুব এটা নিয়ে একটা কালচার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে, যেটা খুব কালচারাল থিং হয়ে গেছে। এটা ওয়াজ দ্য ফার্স্ট ডিফাইনিং ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট, যেটাকে আমরা কালচারাল সেলিব্রেশনে রিডিউস করে ফেলেছি। কেন? পাকিস্তান রাষ্ট্রের আগে আমাদের যে দুটো রাষ্ট্র ছিল, একটা কথা বলতো ফার্সি ভাষায়, তার পরেরটা কথা বলতো ইংরেজি ভাষায়। আমাদের পূর্ববঙ্গের, আমরা তখনকার পূর্ব পাকিস্তানের, আমরা দেখতে পাচ্ছি যে কৃষি অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে জমিদারি শাসনের কলোনিয়াল ইসে। আমাদের তরুণদের, ওই সময়ের তরুণদের, যাদেরকে আপনারা সালাম জব্বার রফিক বলে চেনেন, আমার জন্য পরে আমি মনে করি যে একইভাবে 18 সালে নূর রাশেদ সহ যারা সেই তরুণেরা, তাদের স্পৃহার জায়গা থেকে তারা একই। কেন একই? কারণ বাংলা যদি রাষ্ট্রভাষা না হয়, তাহলে রাষ্ট্রযন্ত্রে, যেটা নতুন অর্থনীতির নিয়মতা, সেই অর্থনীতিতে এবং রাষ্ট্রযন্ত্রে জায়গা করে নেওয়াটা আমাদের পূর্ববঙ্গের মানুষদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। বিকজ স্টুডেন্টস ওয়ার দ্য মোস্ট প্রেশাস অ্যাসেট আমাদের কৃষকদের হাতে ছিল, যারা তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল। ফলে 52-র সাথে আপনি যদি কম্পেয়ার করেন, 18 এবং 24-এর যে কোটা আন্দোলন, দুটা কিন্তু ইন স্পিরিট, ইন মোটিভেশন একই আন্দোলন, যে আমাকে মেরিটোক্রেটিক ওয়েতে আমাকে আমার সোশ্যাল জাস্টিসটুকু এনশিওর করতে হবে। এমন একটা রাষ্ট্র আমি চাই, যে রাষ্ট্রে আমাকে শুধুমাত্র ভাষা প্রশ্নে হোক কি কোটার প্রশ্নে হোক, কি আমি আমার বাপদাদারা মুক্তিযুদ্ধ করেছিল কি করেছিল না, সেই প্রশ্নে আমাকে বাদ দেওয়া যাবে। অর্থাৎ আমার বংশ পরিচয় আমাকে বাদ দেওয়া যাবে না। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল ইন দ্য 21st century। আমার ইন্ডিভিজুয়াল পলিটিক ক্যাপাবিলিটির উপর জাজ করে আমাকে একটা ন্যায্য সুযোগ দিতে হবে নিজের যোগ্যতা প্রমাণের। আমি মনে করি যে কোটা আন্দোলনের শুরুটা ঠিক তাই ছিল। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে 1952 সালের তরুণদের মর্যাদাবোধ, আর সেটা যেমন প্রখর ছিল, কিন্তু আজকের দিনে যে তরুণরা 24 সালে, তারা শুধুমাত্র, তারা এটার আরও অনেক ব্যাপ্ত একটা জায়গাতে, অনেক বিশাল বিস্তার একটা দেখতে পেয়েছেন। কারণ তারা আবার তাদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আসছেন। এমন না যে অনেকে বলে যে দে ওয়ার ভেরি সারপ্রাইজ। আমাকে অসংখ্যবার জিজ্ঞেস করা হয়েছে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটাতে ইনভলভ হলো কেন, ফ্রম এভরি পসিবল কর্নার। আমি বলি যে রং কোয়েশ্চেন, তারা ইনভলভ হবে না কেন? ওয়াই আর ইউ সারপ্রাইজড? সারপ্রাইজ হওয়ার কি আছে?
আপনাদের যে পারসেপশন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে, কোয়েশ্চেন ইট। আমি 20 বছর পাবলিক ইউনিভার্সিটিতে পড়িয়েছি, 3 বছর ধরে প্রাইভেট ইউনিভার্সিটি পড়াচ্ছি জীবনের প্রথমবার। বাট আমি মনে করি যে যেই কোয়েশ্চেনটা, এটা আসলে অনেকটুকুই অজ্ঞতা থেকে আসে। প্রথমত, যারা সারপ্রাইজড হয়েছিলেন যে প্রাইভেট, কেন আপনারা খেয়াল করেননি যে আগের কোটা আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কী ঘটনা ঘটিয়েছিল? দে পেইড দ্য ম্যাক্সিমাম প্রাইস। সবচেয়ে বেশি মামলা হয়েছিল নর্থ সাউথ আইবির স্টুডেন্টদের এগেনস্টে। কেন আপনারা দেখেননি যখন নো ভ্যাট মুভমেন্ট হয় তখন যে ঢাকা ইউনিভার্সিটিও দাঁড়িয়েছিল তার পাশে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতেও দাঁড়িয়েছিল? আমাদের স্টুডেন্টরা আপনাদের রাজনৈতিক বিভাজন এবং আপনাদের রাজনৈতিক থিঙ্কিংয়ের যে কোয়ার্টার ভাগ করা, সেটার বাইরে এসে নতুন কিছু ভাবনার, স্বপ্ন দেখবার এবং করবার তাদের যোগ্যতা আছে। সো রং কোয়েশ্চেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন গেল। এটা সরকারি গোয়েন্দা, সরকার বুঝতে না পারে ঠিক আছে, কিন্তু অন্যদিকে সরকারের বুঝতে পারার কথা না, কারণ সরকার বন্দুক দিয়ে দেখে সব কিছু। তো 52 পর থেকে 71-এর ইতিহাস, যেই চর্বিত চর্বণ আমাদেরকে দেওয়া হয়েছে, ওটা নতুন করে বুঝতে হবে। ওই জায়গায় আমি আজকে যাব না। আমি আসলে খুব একেবারে মোক্ষম জায়গাটাতে আসতে চাচ্ছি। আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1990, 2024-কে বোঝার জন্য। এবং এটা যেহেতু রিলেটিভলি রিসেন্ট পাস্ট, আমি 90-এর প্রতারণার গল্পটা আজকে বলতে চাই। 90-এ আমাদের ছাত্র সমাজ আসলে কিভাবে প্রতারিত হয়েছিল। তারাও ভেবেছিল যে এবার ঘটবে না, এটা আমি শিওর, এটা 90-এর রিপিটেশন হবে না, কিন্তু বারবার আমাদের 90-কে খুব সিরিয়াস স্ক্রুটিনিতে রাখতে হবে আসলে 90-এ কী ঘটেছিল। এবং 90 আমরা যেই হিস্টোরিক্যাল যেই এপোকে বাস করছি তার মধ্যবিন্দু কিন্তু 52 থেকে 24 যদি আপনি হিসাব করেন, একদিকে 38 বছর, একদিকে 34 বছর। তার মানে কি, এটা একটা অভিন্ন ইতিহাসের অংশ হিসেবে 90 হচ্ছে মধ্যবিন্দু। কী কী ঘটেছিল? বাংলাদেশে ঘটেছিল যে মিলিটারি শাসন প্রায় 2 দশকের, 1.5 দশকের, বা বলা যায় যে আসলে 2 দশকই, কারণ তার আগে ছিল যে খুবই অথরিটেরিয়ান একটাই, যেটা আওয়ামী লীগের শাসন দেশের ইসের পরে। তারপরেই আমরা মিলিটারি রুল, আপস অ্যান্ড ডাউনস, সেগুলি দেখে 80 দশক শেষ করেছি। আমাদের 80 দশকে ছাত্র সমাজ মনে করেছিল যে তারা এত রক্ত, এত দিয়ে জাফর জয়নাল, দীপালি সাহা 1984 সাল থেকে, সেই 14ই ফেব্রুয়ারি থেকে শুরু করে এত মৃত্যুর মধ্য দিয়ে, নূর হোসেনের মধ্য দিয়ে এবং ডক্টর মিলনের মধ্য দিয়ে মিলিটারি অটোক্রেসির শেষ ঘটল। কিন্তু একই সাথে কিন্তু গোটা দুনিয়াতে চিন্তার জগৎটা পাল্টে গিয়েছিল। 1990-এ গোটা পৃথিবীর তরুণদের জন্য একটা অল্টারনেটিভ ড্রিম, ওটাও সাথে সাথে ধসে পড়েছিল। যে ক্যাপিটালিস্ট অ্যারেঞ্জমেন্টের বাইরে দেয়ার ওয়াজ অ্যান অল্টারনেটিভ কল্ড সোভিয়েত সোশ্যালিস্ট ব্লকগুলি, সোশ্যালিস্ট কমিউনিস্ট ব্লকগুলি। ফলে গোটা দুনিয়ার তরুণদের কাছে ছিল দুটা, একটা হচ্ছে ইদার ক্যাপিটালিস্ট লিবারেল থিঙ্কিং অথবা এই কমিউনিস্ট সোশ্যালিস্টই। কোল্ড ওয়ার শেষ হয়ে গেছে, গোটা দুনিয়ার হিসাব পাল্টে গেছে। ফলে এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের অ্যাজ এ ক্লায়েন্ট স্টেট অফ গ্লোবাল সুপার স্টেটস, আনফর্চুনেটলি এটা তো অস্বীকার করবার কিছু নেই, আমরা বড় দাগে ক্লায়েন্ট স্টেট এখনও। গ্লোবাল বা রিজিওনাল সুপার পাওয়ারগুলির সাথে আমাদের নেগোসিয়েশন করতে হয়, সেটা আমরা আরও সাহসের সাথে করবো এবং করতেই চাই। কিন্তু সেটার পরেও আমাদের, তাই বলি, এটা মানে অস্বীকার করা যাবে না। তো আমাদের জন্য সমস্ত হিসাব চেঞ্জ হয়ে গিয়েছিল। 91-এ ইলেকশন হলো, পার্লামেন্টারি ডেমোক্রেসি আসলো, যেখানে আমি আজকের বিষয়ে যে রেস্টোরেশন অফ ডেমোক্রেটিক রেস্টোরেশন, এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। ডেমোক্রেটিক রেস্টোরেশন, এটা আসলে অনেকটুকু ভাবতে হবে। থ্যাংক ইউ শাতিল বলছিলেন যে ডেমোক্রেটিক প্রসেসগুলির সাথে এটা একটার সাথে কনফ্লিক্টিং না, ইলেকট্রাল প্রসেস এবং রিফর্ম প্রসেস। আই ডু এগ্রি উইথ হিম, আই টোটালি ডু এগ্রি, আমি তার সাথে একমত। কিন্তু তারপরেও আমার একটু কথা আছে। কথাটা কোথায়? দ্য পিওরেস্ট ফর্ম অফ ডেমোক্রেসি, বেসিক্যালি ডাইরেক্ট ডেমোক্রেসি। What is direct democracy? Direct democracy is direct action. The true form of democracy আসলে খুব শর্ট লিভড হয়। 18 জুলাই থেকে 34 জুলাই পর্যন্ত আমরা যা দেখেছি, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডেমোক্রেটিক মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমার দেখা আমাদের সবচেয়ে ডেমোক্রেটিক মোমেন্ট। কারণ কি? কারণ হচ্ছে মানুষের শক্তি, কালেকটিভের পাওয়ার ইজ চ্যালেঞ্জিং একটা এক্সট্রিম অথরিটেরিয়ান রুলকে। ডাইরেক্ট ডেমোক্রেসি মানে ডাইরেক্ট অ্যাকশন, মানে কি? যে আমাদের ইলেকট্রাল পলিটিক্স থাকবে, আমরা বলি ইলেকট্রাল পলিটিক্স বা মেজরিটেরিয়ান ডেমোক্রেসি অর রিপ্রেজেন্টেশনাল ডেমোক্রেসি, যেখানে আমি আমার রাইটস 5 বছর বা 4 বছরের জন্য একজনকে ভোট দিয়ে আমার জীবন রুল করবার জন্য অ্যালাউ করি। দ্যাট ইজ রিপ্রেজেন্টেশনাল, ইলেকট্রাল অর মেজরিটেরিয়ান ডেমোক্রেসি। এটার সাথে ডিরেক্ট ডেমোক্রেসি সবসময় একটা কনফ্লিক্ট সিচুয়েশন থাকে। ফানি শোনাতে পারে, যেমন আমি বলবো যে এই মুহূর্তেও উই আর লিভিং এ ডিরেক্ট ডেমোক্রেসি মোমেন্ট। খুব রেভলিউশনারি মোমেন্ট না, নট ইন দ্য পিওরেস্ট সেন্স,
কারণ রেভলিউশনারি মোমেন্টে তখন কিন্তু আমরা বাঁচতে যাই নাই, কে বামপন্থী, কে ডানপন্থী, কে বিএনপি, কে জামাত, কে অমুক, এগুলি কিন্তু বাঁচতে যাই নাই। অন দ্য স্ট্রিটস কার কি পার্সোনাল বিলিফ, কার কি কালচার, কার কি ব্যাকগ্রাউন্ড, কে প্রাইভেট, কে পাবলিক, কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এগুলি সব মুছে গিয়েছিল না? ডু ইউ এগ্রি উইথ মি? আমরা খুঁজেছি ওই দিন, ওই সময়ে, বিকজ উই আর লিভিং এ ট্রু ডেমোক্রেটিক মোমেন্ট। ডেমোক্রেসি বলে যেটা, সেটার ফাইনেস্ট ফর্ম আপনি শুধু দেখতে পাবেন একটা ট্রু রেভলিউশনের সময়। দেন আমি মনে করি যে বাংলাদেশে এখনও আমরা অনেকটুকু ডাইরেক্ট ডেমোক্রেসিতে আছি, কারণ আমাদের খুব দুর্বল একটা সরকার আমাদেরকে শাসন করছে। দ্যাটস দ্য বেস্ট থিং আই হ্যাভ সিন ইন মাই লাইফ। সরকার দুর্বল হবে, জনগণ শক্তিশালী থাকবে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। যে সরকার সারাক্ষণ এই যে ইতস্তত করছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, সব একটাই যে সবাইকে খুশি করার চেষ্টা, এটা জাতি হিসেবে আমাদের একটা সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে, আমাদের ডিফারেন্সগুলিকে নেগোশিয়েট করতে হবে, কিছু থাম রুলসে এগ্রি করতে হবে। দেয়ার শুড বি সাম থাম রুলস, যেটা বটম লাইন, যাতে বাকি ডিফারেন্সগুলি আমরা নেগোশিয়েট করতে পারি, একটা জায়গা তৈরি হতে হবে, সেটা আমাদের ইউথরা করবে। কিন্তু রিপ্রেজেন্টেশনাল ডেমোক্রেসি বা যে পলিটিক্যাল পার্টি, তাদের যে ওল্ড হ্যাবিটস এবং তাদেরকে যেই সমস্ত বৈশ্বিক, রেজিওনাল এবং কদর্য সব ব্যবসায়িক স্বার্থ এত কিছুর মধ্যে দিয়ে করতে হয়, উইথ অল ডিউ রেসপেক্ট, এই কাজ আমি জীবনে করতে রাজি হব না, কিন্তু ওনারা এই কাজটা করেন এবং যতদূর সম্ভব তাদের মতো করে চেষ্টা করেন। কিন্তু আমরা কি করে একটা ইলেকশনের পরে যেই দলগুলি, যেই দল বা যেই রাজনৈতিক দলগুলিকে আমাদেরকে এখন সাহায্য করতে হবে, হাউ ক্যান উই হ্যাভ, আমরা তাদের উপরে চাপ অব্যাহত রাখবো। ডিরেক্ট ডেমোক্রেসি, বাক স্বাধীনতার উপরে যেমন কোনো ধরনের মেনে নেওয়া যাবে না, ম্যারিটোক্রেসি প্রশ্নে কোনো আপোষ হবে না, সোশ্যাল জাস্টিসের প্রশ্নে কোনো আপোষ হবে না, তেমনি কাউকে বিভেদের রাজনীতি করতে দেওয়া যাবে না। আপনারা যদি খেয়াল করে দেখেন, আওয়ামী রেজিম টিকে ছিল কিসের উপরে? প্রথমত বাংলাদেশের তরুণদেরকে দুটা ভাগে ভাগ করতে ফেলেছিল। 2007-08 থেকে একটা স্মিয়ার ক্যাম্পেইন অনলাইনে চালু করে বাংলাদেশের রাজনীতিকে, বিশেষত বাংলাদেশের তরুণদেরকে, যারা আসলে সবচেয়ে ডিসিসিভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশ পলিটিক্সে, তাদেরকে দুই ভাগ করে রেখে কিন্তু সে টিকে ছিল। নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে 2013 সাল আছে, হেফাজত এবং গণজাগরণ মঞ্চ, এবং সেখানে কি করে প্রত্যেকটা নেগোসিয়েশন তারা বন্ধ করে দিয়েছিল। দুই পক্ষই কিন্তু নেগোসিয়েট করতে চেয়েছিল। আমি ফ্রম উইদিন আমার টেস্টিমনি, গণজাগরণ মঞ্চের একটা অংশ হেফাজতের সাথে কথা বলতে রওনা দিয়েছিল, সরকার ফেরি থেকে ফিরিয়ে দিয়েছে। ছোট ছোট ঘটনা আমরা ভুলে যাই, অথচ ওগুলি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ওই সময়ে। তারপরে আমরা কি দেখছি, 18-তে কোটা মুভমেন্ট একভাবেই হলো, সেটাকেও খুব নির্মমভাবে দমন করা হলো। তারপরে আমি তখন লিখেছিলাম যে আমার মনে হয় যে এগুলির খুব গুরুত্বপূর্ণই সেটা হচ্ছে রোড সেফটি মুভমেন্ট। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো যে যেই রাজনৈতিক প্রজ্ঞা, যেই রাজনৈতিক কৌশল, কথাটা আমার পছন্দ না, কিন্তু তারপরেও বলি, জুলাই বিপ্লবে আমরা দেখেছি এখানে একটা মুখ্যই ছিল। আপনারা কি কোনো হিরোর নাম মনে করতে পারবেন আউট অফ রোড সেফটি মুভমেন্ট? ওয়ান সিঙ্গল ফিগার, কোনো মাস্টার মাইন্ড? তারা ঢাকা শহরের মতো পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং একটা গভর্নেন্স চ্যালেঞ্জ হিসেবে, দুনিয়ার সবচেয়ে সেটা ম্যানেজ করে দেখিয়েছে 1 সপ্তাহের উপরে। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ইনসাল্ট দ্য রেজিম হ্যাড। আমার মনে হয় আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে কাউকে এর চেয়ে বড় ইনসাল্ট করা যায় না, যে আউটরাইট ক্যাপিটাল সিটির দায়িত্ব কন্ট্রোলে হাতে নিয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়া, দিস সিটি ক্যান ফাংশন অন ইটস ওন, শুধু তোমরা ঠিক নাই, শুধু তোমরা ঠিক নাই। তা আমার মনে হয় যে এখন দেখানোর সময় বাংলাদেশ ক্যান ফাংশন অন ইটস ওন, শুধু তোমরা পলিটিক্যাল পার্টিরা বিহেভ ইয়োরসেলফ, কিছু থাম রুলস মানো, রাজনীতি সবারই থাকবে, কিছু থাম রুলস মানো, স্ট্র্যাটেজিগুলি করতে হবে, কিন্তু কিছু থাম রুলস থাকতে হবে যেগুলি আসলে করা যাবে না কোনোভাবেই। এবং কখনোই কোনো অবস্থাতেই, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু ভেঞ্জিয়ান্স, প্রতিশোধমূলক রাজনীতি, এটা আওয়ামী লীগের আরেকটা বৈশিষ্ট্য। গোটা আওয়ামী রাজনীতির পুরোটাই দাঁড়িয়েছিল হচ্ছে প্রতিশোধের রাজনীতিতে। আমার ফ্যামিলি হত্যা করা হয়েছে, আমাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আমি এগুলির প্রতিশোধ, দে ওয়ার ডুইং ইট। এটা শুধুমাত্র শেখ পরিবার প্রশ্নে না, প্রত্যেকটা জায়গায় যে প্রতিশোধের রাজনীতিটা ছিল, এটা প্রত্যেকটা বৈপ্লবিক মোমেন্টের পরে আবার একটা নতুন যারা হয় তাদের মধ্যে একটা স্পৃহা দেখা দেয়। আমাকে বলতেই হচ্ছে যে প্রতিশোধ আর বিচার কিন্তু এক জিনিস না, বিচার হতেই হবে। আমি প্রতিশোধের বিপক্ষে থাকতাম না, প্রতিশোধকে আমি বলতাম, কিন্তু আমি দুনিয়ার ইতিহাসে কোথাও দেখিনি প্রতিশোধমূলক ব্যবস্থার পরে একটা বিজয়ী বৈপ্লবিক শক্তি
দুনিয়ার কোথাও একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পেরেছে। সোভিয়েত ইউনিয়ন, বলশেভিকরা বেস্ট এক্সাম্পল, বলশেভিক বিপ্লব হচ্ছে বেস্ট এক্সাম্পল। আরও অনেক আছে দুনিয়াতে, আরও অনেক আছে। তাসনিম খলিলের কথা আমি কখনো ভুলবো না। তাসনিম খলিলের কথাটা আমি বলি নানা জায়গায়। একটা ইন্টারভিউতে তাসনিম খলিলকে জিজ্ঞেস করা হয়েছিল যেই নির্মম শারীরিক টর্চার উনি সহ্য করেছেন বাংলাদেশের এই সংস্থাগুলির কাছে, এটা নিয়ে তার কোনো রাগ আছে কিনা। তাসনিম খলিল উত্তরটা দিয়েছিলেন, ভুল হতে পারে, আমি কোট করতে পারবো না, কিন্তু উত্তরটা আমার মানে আমি খুবই মুভ ছিলাম। তাসনিম খলিলের উত্তরটা ছিল যে না, আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি আমার মাথার ভেতর থেকে সেই রাগগুলি সরিয়ে দিয়েছি, কারণ আদারওয়াইজ আমি সাংবাদিকতাটা ঠিকভাবে করতে পারবো না যদি আমি রাগ এবং ইতাড়িত হই, আবেগের বশবর্তীভাবে থাকি। সো আজকে যারা নতুন বাংলাদেশ নিয়ে ভাববেন, নতুন নিয়ে ভাববেন, তাদেরকেও আমি অনুরোধ করব, ন্যায় বিচার প্রশ্নে কোনো আপোষ নেই, ন্যায় বিচার হতেই হবে, যে যা করেছে প্রত্যেকে হোল্ড দেম অ্যাকাউন্টেবল। কিন্তু প্রতিশোধ এটা নিয়ে 10 বার ভাবেন, দেখবেন যে প্রতিশোধের রাজনীতিটা এটা রাজনৈতিক পক্ষগুলির ভিতরে। এবং আমি মনে করি না যে 15ই জুলাইতে সরকার পতনের জন্য আমরা মাঠে নেমেছিল, আমাদের বিশেষত আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী ছাত্রীরা, মেয়েরা, দে কুড নট টেক দ্য ইনসাল্ট। চাকরির প্রশ্ন, ঈশ্বর প্রশ্ন সবই আছে, কিন্তু যেই ইনসাল্টটা আপনি করলেন, এটা আমার জন্য বিরাট আশা আকাঙ্ক্ষার জায়গা। যেভাবে এই রেজিম, এই ছাত্রলীগ কিছু কিছু তরুণদেরকে কিছু সুবিধা দিয়ে বাকিদেরকে দমিয়ে রাখবার যে প্রক্রিয়াটা চালু করেছিল, আমাদের একটা প্রজন্ম আছে, একটা ইয়থ জেনারেশন আছে যাদের সেন্স অফ ডিগনিটি খুবই স্ট্রং এবং সেন্সিটিভ। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভবত এটার উপরে নির্ভর করছে, এই সেন্সিটিভিটির উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আছেন এখানে সবাই খুবই ইয়াং, সবাই ছাত্রছাত্রী। আপনারা কি সবাই জুলাই মাসের যেই রাস্তার যে আন্দোলনগুলো শুরু হয়, আপনারা কি সবাই ছিলেন সেখানে? একটু হাত দেখতে চাই, কারা কারা ছিলেন, রাস্তায় ছিলেন কারা কারা? নাইস, অলমোস্ট প্রায় সবাই। সো আসলে ফিল্ডের অভিজ্ঞতাটা তাহলে আপনাদেরকে বলার কিছুই নাই। ফিল্ডে কি হয়েছিল না হয়েছিল আপনারা সবাই দেখেছেন, চাক্ষুষ করেছেন। আমি যে জিনিসটা বলতে চাই তার অনেকখানি কি আকিব ভাই এবং বখতিয়ার স্যার বলে ফেলেছেন। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যেই ইতিহাস, 52-53 বছরের যে ইতিহাস, সেটা কিন্তু আপনি যদি মানে গ্লোবালি চিন্তা করেন, ইটস নট আ ভেরি লং পিরিয়ড বাই দ্য ওয়ে, রাইট? খুবই সংক্ষিপ্ত সময়, 50-52 বছরের ইতিহাস। সো বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি, ইটস আ ভেরি ভেরি ইয়াং কান্ট্রি। তো এই ইয়াং কান্ট্রিটা এই পর্যন্ত যেই মানে যতগুলো ধরেন যে বিভিন্ন সময় যে ইভেন্টগুলো আমরা প্রত্যক্ষ করেছি, আমার ব্যক্তিগতভাবে একটা খুব দুঃখের জায়গা ছিল যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, এবং যখন 90-এর গণ আন্দোলন হয় তখন আমি অনেক ছোট ছিলাম। সো ওইটা আমার আসলে স্মরণে নেই, যা দেখেছি বা যা শুনেছি বা পড়ার মাধ্যমে যতটুকু জানা। তো আজকের এই আমাদের অনুষ্ঠানের যেই হেডলাইনটা আছে সেখানে একটা কথা বলা হচ্ছে ডেমোক্রেটিক রিস্টোরেশন। ওই জায়গাটা থেকে আসি, এটা বাংলা করলে কি হয়? ডেমোক্রেটিক রিস্টোরেশন, অ্যানি ভলান্টিয়ার? গণতান্ত্রিক কি সংস্কার? কি সংস্কার তো আমাদের রিফরমেশন। রিস্টোরেশন মানে কখনো হয়তো এটা আগে ছিল, এটাকে আবার আমরা মানে ফিরে আনার চেষ্টা করছি, তাই তো? পুনর্গঠন, কারেক্ট। সো আসলে কি কখনো বাংলাদেশে ওভাবে করে ডেমোক্রেসি ছিল এই 50-52 বছরের ইতিহাসে? আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা বলেন। আমার মতে ছিল না, বা হয়তো থাকলে পরেও ইট ওয়াজ ভেরি ভেরি ভেগ কিছু চ্যাপ্টার্স, রাইট? খুবই ভেগ কিছু চ্যাপ্টার্স। এবং আপনারা যারা এখানে আছেন, ইয়াং জেনারেশন যারা, আপনাদের বুঝ হওয়ার সময়টা ম্যাক্সিমামটুকু আপনারা দেখেছেন গত 15-16 বছরের যে দুঃশাসনটা, তাই তো? ইফ আই এম নট রং, তাই না? আপনারা যখন বড় হয়েছেন, আপনারা যখন বুঝতে শুরু করেছেন, দ্য মোমেন্ট ইউ স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ পলিটিক্স, অথবা পড়াশোনার বাইরে আসলে কি কি হচ্ছে না হচ্ছে রাস্তাঘাটে ইত্যাদি ইত্যাদি, তখনই আপনারা দেখেছেন যে আসলে কি করে মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে গুম করে দেওয়া হচ্ছে, এটসেট্রা। পেপার খুললেই খালি এসব সংবাদ ছিল 15-16 বছরের। বাংলাদেশি বা আমাদের এই আঞ্চলিক, এই বাংলাদেশি বাঙালি বললে আবার আরেক বিতর্কে চলে যাওয়া হয়। লেটস কল ইট দ্য পিপল অফ দিস ডেল্টা। আমাদের এই বদ্বীপের আমরা যে মানুষগুলো আছি না, আমাদের একটা টেন্ডেন্সি
কি জানেন, একমত হলে পরে আমার সাথে বলবেন, দ্বিমত হলেও বলতে পারেন। লেটস বি অ্যান ইন্টারেক্টিভ সেশন। সেটা হচ্ছে কি, আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, আমরা দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত আমরা নড়তে চাই না। এইটা একটা টেন্ডেন্সি। আপনারা কি আমার সাথে একমত? আমাদের যতক্ষণ পর্যন্ত পিঠটা দেয়ালে ঠেকে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা আরে যা কি হবে হোয়াট এভার, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমরা চলি। বাংলায় যেটাকে বলে খাইসলত। হ্যাঁ, এটা আই এম সরি, আই ডোন্ট নো ওয়েদার ইটস আ ব্যাড ওয়ার্ড অর নট, বাট এর সাথে ভালো বাংলা আমার জানা নাই। সো সেই অ্যাটিটিউড, লেটস কল ইট অ্যাটিটিউড, একটু বেটার শোনা যায়। সো আমাদের যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু মাঝে মধ্যে দেয়ালে যখনই পিঠ ঠেকে গিয়েছে তখনই কিন্তু এটা স্ফুলিঙ্গের মতন করে ব্যাকফায়ার বলবো নাকি ফ্রন্ট ফায়ার বলবো, আই ডোন্ট নো, মানে ফায়ার ব্যাক করেছে জিনিসটা, রিটালিয়েট করেছে আপনাদের জীবদ্দশায়। বা আপনাদের যেটা বললাম, আপনাদের বুঝ হওয়ার পর থেকে 18 সালে আপনারা সবাই ইয়াং ছিলেন। এখানে মধ্যে যারা আছেন ম্যাক্সিমাম স্কুলে পড়তেন 18 সালে, রাইট? তাই তো, স্কুলে পড়তেন। ওই সময় কি এই যে রোড সেফটি মুভমেন্টের সময় রাস্তায় নেমেছিলেন কে কে? একটু হাত দেখি। অনেকেই আছেন আপনারা। সো এগেইন, রাস্তার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে কথা বলার কিছু নাই। মানে আমি তো মানে জার্নালিস্ট জিনিসগুলো দেখেছি, প্রত্যেকটা জিনিস দেখেছি, করেছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে সরাসরি মারধরের শিকার না হলে পরেও আহত হয়েছি 18 সালের সময় মারামারির মধ্যে। হেলমেট বাহিনী কথাটা যখন উঠে আসলো প্রথম, সেই হেলমেট বাহিনীর কাছে মার খেয়েছি। আমার পাশের যিনি ফটো সাংবাদিক ছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের আহাত ভাইকে তুলে নিয়ে গিয়ে মেরে তার ক্যামেরা ভেঙে একাকার করে ফেলা হয়েছিল, সব চোখের সামনে দেখা। একেবারে ইয়াং একজন ফটো সাংবাদিক, তার যে ছবি একটা বেশ ভাইরাল হয়ে গিয়েছিল ওই সময়, তাকে রামদা দিয়ে কোপানোর একটা ছবি সায়েন্স ল্যাবের ওখানে। সো এই জিনিসগুলো একদম চোখের সামনে থেকে দেখা। আপনাদেরও অনেকের এই আই এম শিওর যে যারা ছিলেন ওই সময়, ছোট ছিলেন আরও, সেই জিনিসটা দেখা হয়ে গেছে ওই সময়টা। সো ওই সময়টার ট্রমা দেখেন, ওই সময়টার আপনাদের মধ্যে কিন্তু একটা ট্রমা ঢুকে গিয়েছিল, আই এম প্রিটি মাচ শিওর, বিকজ ইউ আর অল কিডস ব্যাক দেন। এরপরে যখন কোটা আন্দোলন হলো, আমাদের বর্তমানে যিনি সাবেক ভিপি নূর আছেন, তার নেতৃত্বে যখন কোটা আন্দোলন হলো, তখনও কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে করে কি হয়েছিল, আবারও দেয়ালে পিঠ থেকে গেল একটু, আবারও রিটালিয়েট করার চেষ্টা করা হলো, বাট সামহাউ সেটাকে আবারও কিন্তু কি করে ফেলা হলো, দমন করে ফেলা হলো, ঠিক কিনা? এইবারের কথায় আসি, 24 সালের কথা। 24 সালের কথা আসলে বলতে গেলে এটা আমাদের জন্য ইন লং টার্ম, বাংলাদেশের আগামী 100-200 বছরের ইতিহাসের জন্য এটা একটা বিশাল শিক্ষা আমার মতে। এটা আমার ব্যক্তিগত মতামত। 71 সালের, যেটা আমি শুরুতে বললাম যে মুক্তিযুদ্ধ দেখিনি বলে আমার যে একটা আক্ষেপ আফসোস ছিল, সেই জিনিসটা আমার অনেকটা মিটে গিয়েছে কিন্তু এই 24 সালের এটা দেখে, প্রত্যক্ষ করে অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমি যখন দেখেছি জিনিসটা, আমি প্রত্যক্ষ করেছি। দেয়ার ওয়ার মোমেন্টস যখন ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর মি টু হোল্ড ব্যাক মাই সেলফ অ্যাজ এ প্রফেশনাল, যে আমি কি আসলে সাংবাদিক, অর আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস মুভমেন্ট। খুব কঠিন। আপনার সামনে ছোট ছোট বাচ্চারা, আপনাদেরই মতন, আপনাদেরই ভাই বোন, আপনারাই গুলি খেয়ে পড়ে যাচ্ছে, কাতরাচ্ছে, আমি ক্যামেরা দিয়ে ছবি তুলছি, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে, মাথায় হেলমেট পরে আমি বসে আছি। খুব কঠিন সহ্য করা। 18 সালের একটা ছোট্ট অ্যানেকডোট বলি। 18 সালে আমি যখন ছাত্রদের যারা ছিলেন রাস্তায়, আমি যাই না ওইখানে কেউ ছিলেন কিনা, ছাত্ররা আন্দোলন করে সায়েন্স ল্যাব থেকে হেঁটে হেঁটে আসলেন ধানমন্ডির এই 2 নাম্বার হয়ে এদিকে 7 মসজিদ রোডের দিকে আসতে থাকলেন। আমি না এতটাই মেসমেরাইজড হয়ে গিয়েছিলাম, আই ওয়াজ অন টপ অফ দি ওভারব্রিজ অন দি সায়েন্স ল্যাব ব্যাক দেন। এতটা মেসমেরাইজড হয়ে গিয়েছে যে এত ছেলেপেলে কোথা থেকে আসলো হঠাৎ করে। আমি নেমে আসলাম, আমি নেমে ওদের সাথে, ওদের যেই স্রোত, সেই স্রোতের সাথে মিশে গিয়ে, আমার টিভি করেসপন্ডেন্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তখন আমি এজেন্স ফ্রান্স প্রেসে কাজ করি, AFP-তে কাজ করি, তখন আমি AFP বার্তা সংস্থায়, ফরাসি বার্তা সংস্থাতে। তো আই ওয়াজ সো মেসমেরাইজড, আমি ক্যামেরার কাজ করছি, আমার আশেপাশে কোনো কিছু খেয়াল নাই, হুইচ ওয়াজ রং অ্যাজ আ জার্নালিস্ট বাই দ্য ওয়ে। সাংবাদিকতার মূল হচ্ছে আপনাকে আগে চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বেঁচে থেকে আপনাকে নিউজ করতে হবে, এটা হচ্ছে গিয়ে থাম রুল। সেটা ভুলে গেছি আমি টোটালি। আমি যেতে 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 যখন 3 নম্বরের যে রোডটা, যেখানে আওয়ামী লীগের অফিস ডান পাশে গেলে, ওই রোডের সামনে যখন আসলাম, হঠাৎ করে আমার চোখ কিন্তু ক্যামেরার
যেই এলইডি স্ক্রিনের দিকে এরকম উঁচু করে ধরে আমি কাজ করছি, সামনে দিয়ে সব ছেলেপেলেরা, হঠাৎ করে দেখলাম সবাই কেউ নাই, ডিসপার্স হয়ে গেল। কি হলো, হঠাৎ করে আমি শুনলাম ড্রয়িং 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 এরকম 4-5টা শব্দ শুনলাম। আমি বুঝলাম আজকে আমি গেছি, বিকজ দেয়ার ওয়াজ পুলিশ, রায়ট পুলিশ ইন ফ্রন্ট অফ মি, এবং এগুলো হচ্ছে টিয়ার গ্যাস ক্যানিস্টারের সাউন্ড, ওগুলা যে মানে এসে ড্রপ করেছে সেগুলোর সাউন্ডগুলো হলো। আমার কাছে গ্যাস মাস্ক ছিল না, আমার কাছে হেলমেট ছিল এবং আমার কাছে বুলেট প্রুফ ভেস্ট ছিল, যেটা নিয়ে আমার যারা সহকর্মী অনেকে যারা কাজ করেন লোকাল নিউজ পেপারগুলো তারা হাসাহাসি করছিলেন দিন আমার সাথে যে দেশে তো যুদ্ধ লাগাই দিলে আমি। সো বাট আই কেপ্ট মাই পিপি অল দ্য টাইম উইথ মি, বাট আমি গ্যাস মাস্ক আনি নাই। চোখ তো টিয়ার গ্যাস কে খেয়েছেন, হাউ ডাজ ইট ফিল বলেন তো? ভয়ঙ্কর না? চোখ মুখ স্কিন সব জ্বলে যেতে থাকে, তাই না? বারুদের ধোয়ার মতন, পেঁয়াজ না বারুদ কিসের একটা বিচ্ছিরি গন্ধ। সো এই জিনিসে আমি চোখ মুখ অন্ধ হয়ে গেল পুরো আমার। পরে আমি কোনো মতে হেঁটে হেঁটে আমি চিন্তা করলাম যে এখানে থাকলে পরে আরও খারাপ হবে অবস্থা। আমি বাম দিকে চলে যেতে লাগলাম, যেদিকে যে এখন আপনারা গেলে দেখবেন যে ওখানে কিছুটা গভর্নমেন্ট কোয়ার্টার আছে, এখন একটা কানাগলি বেসিক্যালি ব্লাইন্ড অ্যালি, ওই দিকে আমি হাঁটতে লাগলাম না বুঝেই। আমার কিন্তু ক্যামেরা রোলিং, ক্যামেরা ধরে রেখে। এই সময় একটা ছোট্ট একটা বাচ্চা, আমি এটা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই, স্কুল ড্রেস পরা ছোট্ট একটা ছেলে, সে দৌড়ে এসে আমার হাতের মধ্যে একটা মাস্ক দিয়ে গেল, যেই ডাস্ট মাস্ক বেসিক্যালি আমরা যে এখন যে সবসময় পরি, কাপড়ের মাস্ক দিয়ে গেল। তা আমি তো বুঝি না, আমি বললাম এটা কি, আমি চোখে খুব ঝাপসা দেখছি, এটা কি? বলে মাস্ক, আপনি পরেন ভাইয়া পরেন, এটা আমার থেকে আপনার বেশি দরকার। বেসিক্যালি ও নিজেরটা খুলে আমার হাতে দিয়ে গেছে এবং বলতেছে যে ভাইয়া সব কিছু দেখান, পৃথিবীকে দেখান, ওটা দিয়ে হয়তো কিছুই হবে না, বাট দ্যাটস হোয়াট হি ডিড। সো এতটুকু যখন আমার সাথে হলো, সেই কৃতজ্ঞতা বোধ থেকেই হচ্ছে গিয়ে আই থট যে আই উইল স্টে হিয়ার টিল মাই, মানে একদম লাস্ট রেড ফ্ল্যাগ পর্যন্ত আমি থাকবো এখানে এবং কভার করবো। যে কারণে বললাম পরবর্তীতে হেলমেট বাহিনীর মধ্যে গিয়েও পড়েছিলাম। তো সেই ছেলেটা এখন তোকে আমার, ওর চেহারা আমি দেখি নাই ওই সময়, সো ওকে আমি পরে অনেক খুঁজেছি, বাট ডেফিনেটলি পাওয়া সম্ভব না। আমি আমার ফেসবুকে, আমার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অনেক খুঁজেছি, বাট কোথাও তো পাওয়া যায়নি, সম্ভব না। সো সেই 6 বছর পরে, ফাস্ট ফরওয়ার্ডিং টু 2024, 6 বছর পরে সেই ছেলেটা নিশ্চয়ই আজকে, সে যদি বাংলাদেশে থেকে থাকে, আই হোপ দ্যাট সেম স্পিরিট, উইথ দ্যাট সেম সিমিলার স্পিরিট হি ওয়াজ অন দ্য রোড অন দিস ইভেন্ট। এই জায়গাগুলো থেকে না আপনারা আপনার ডেফিনেটলি যে আপনারা সবাই রাস্তায় ছিলেন, আপনারা দেখেছেন জিনিসগুলো। এবং আরেকটার বলতে গেলে আপনার আসলে খুব হয়ে যায় আর কি, ঘটনাগুলো চিন্তা করতে গেলে মনের মধ্যে অনেক মানে আন্দোলিত হয়ে যেতে হয়, চোখের সামনে অনেক কিছু দেখেছি বলে। যেহেতু আমরা আজকে আইইউবিতে এসেছি, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে এসেছি, এবং আপনাদের বলতে আমি শুধু আপনাদের না, আপনারা যারা বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছেন, আপনাদের যেই অবদান এইখানে এই জুলাই মুভমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই কোনোভাবেই। সেটা বিভিন্ন সময়, একটু আগে যেটা বললাম অ্যাটিটিউড, আমাদের যেই প্রবলেমটা হয়ে যায়, একটা কথা বলেছি যে আমরা পিঠ থেকে গেলে পরে আমরা কি করি, তখন আমরা রিয়্যাক্ট করি। আমাদের কিন্তু এরকম আরেকটা সেকেন্ডারি অ্যাটিটিউড আছে, দ্যাটস অলসো নেগেটিভ অ্যাটিটিউড। সেটা কি? আমরা যখন পাওয়ারের কাছে চলে যাই, আমাদের মনের মধ্যে থেকে কোথা থেকে জানি একটা দৈত্য তৈরি হতে থাকে, একটা দানব তৈরি হতে থাকে অটোমেটিকলি, আলাদিনের চেরাগের মতন ঘষলে পরে আস্তে 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 ছোটো থেকে বড় ধোয়ার মতন বড় হতে থাকে। সো দিস সেম থিং হ্যাজ হ্যাপেন্ড আনফর্চুনেটলি। আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলবো আমাদের অনেক যারা হিরো ছিলেন বা আছেন এই জুলাই মুভমেন্টে, তাদের সাথে আমি একজন ছাত্র যিনি পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন, নাম না বলি, তার ইন্টারভিউ করতে গেছি টিএসসিতে। তিনি আমাকে 5 ঘন্টা বসিয়ে রেখেছেন, 5.5 ঘন্টা। ঠিক আছে, নো প্রবলেম, একজন সাংবাদিকের কাজই বসে থেকে সংবাদ সংগ্রহ করা। আমি বসে আছি, তিনি আসলেন, এসে আমাকে বললেন আপনার হাতে 30 মিনিট সময় আছে। আমি বললাম যে ভাই, এই সংবাদটা করলে আমার যতটুকু লাভ, বা আমার চ্যানেল বা আমার অফিসের যতটুকু লাভ, তার থেকে বেশি লাভ তো আপনার, আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন? সো তারপরে উনি বললেন না, আমার আরেকটা ইন্টারভিউ আছে এরপরে। দ্যাটস ফাইন, নো প্রবলেম। সো আই লিটারেলি হ্যাড দ্যাট 30 মিনিটস উইথ হিম। তার ইন্টারভিউ করলাম, বের হয়ে আসলাম, আমাকে টিএসসির ভিতরে 7-8 জন ছেলে পেলে ঘিরে ধরলো।
আমি বললাম জি ভাই বলেন। তারা বলতেছেন যে ভাই আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আপনারা একাধারে যেভাবে করে এই কিছু মানে কয়েকটা মুখকে আপনারা যেভাবে করে প্রমোট করে যাচ্ছেন, আমাদের তো কথা তো কেউ বলছে না, আমাদের কথা তো কোথাও আসছে না। তা আমি আসলে তখন আমার হাতে কিছু করার ছিল, আমি বললাম যে ভাই আসলে ঠিক আছে, আই উইল সি মানে হোয়াট ক্যান আই ডু, আমার আসলে কিছুই করার নেই সেক্ষেত্রে, রাইট? তো এই যে আপনাদের কথা আসছে না, কেন আসছে না, এটাই হচ্ছে কি প্রশ্ন। আমার প্রশ্ন এটাই, আপনারা কয়জন পলিটিশিয়ান হতে চান আসলে? পলিটিক্সের সাথে সরাসরি জড়িত থাকার আগ্রহ আছে কয়জন? একটু দেখি, হাত দেখি, সত্যি সত্যি বলবেন। দেখেন এখানে এতগুলো মানুষ, মাত্র আমি 4টা বা 5টা হাত দেখতে পাচ্ছি, বা এখন হয়তো 2-1 জন আরও তুলছেন, যাই হোক। সো পলিটিক্সের সাথে সরাসরি জড়িত হওয়ার এটা তো প্রয়োজন আসলে, এটা আসলে না মানে কি বলে, এটা আধিক্যতা না, বা এটা হচ্ছে গিয়ে মানে এমন না যে এটা করলে পরে মানে ইটস অ্যান অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি। নো, আপনারা যেমন 24-এ বের হয়ে আসছেন জুলাই মাসে, কি কারণে বের হয়ে আসছিলেন প্রথমে, সেটা কি মনে পড়ে? হ্যাঁ, ফ্যাসিস্টের পতনের জন্য বেরিয়ে আসছিলেন আপনারা। কোটা মুভমেন্ট যখন, ওয়েন ইট ওয়াজ দ্য কোটা মুভমেন্ট, আপনারা কি তখন বেরিয়ে আসছিলেন? আচ্ছা, বাট নাম্বারটা হয়তো খুব কম, বা আপনারা ইনভিজিবল হয়ে গিয়েছিলেন সেখানে। এর কারণ কি? এই কারণগুলো তো দেখতে হবে আসলে। সরকারি মানে বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আমি তাদেরকে ছোট করছি না, আপনারা সবাই ছাত্রছাত্রী, আপনারা সবাই এদেশের ভবিষ্যৎ। আপনারা একটু আগে যেটা বললাম যে আমি আমার কথা যেটা বললাম যে 15, 16, 17, 18 বছর আগে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস ভেরি ইউনিভার্সিটি। আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা কিন্তু আমার জন্য বিশাল একটা ম্যাটার অফ প্রাইড। সো আপনারাও কিন্তু সামনে 5, 10, 15 বছর পরে ইউ উইল বি টেকিং আ বেটার পজিশন দ্যান দিস। সো আপনারা যখন রাস্তায় নেমে আসছেন, আপনাদেরকে নিজেদেরকে জিনিসটা পয়েন্ট আউট করতে হবে, আপনাদের নিজেদেরকে নিজেদের গুরুত্বটা বুঝিয়ে তুলতে হবে, আপনাদের নিজেদেরকে নিজেদের পতাকা তুলে ধরতে হবে যে ওকে, সো হেয়ার আই অ্যাম, এটা হইতেছে কি আমাদের দেশ, এটা হচ্ছে আমার পলিটিক্স, এটা হচ্ছে আমার রাষ্ট্র, এটা হচ্ছে আমার আইন, এটা আমার সংবিধান। ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য রেজিস্ট্যান্স ব্যাক ইন জুলাই অ্যান্ড অগাস্ট। হ্যাঁ, এখন সামনের যে দিনগুলো আসবে, বিতর্ক থাকবে, সেখানে সমালোচনা থাকবে, সব কিছু থাকবে, সেখানে কিন্তু নিজেদের স্থানটা নিজেদের করে নিতে হবে, এবং এটার জন্য আপনাদেরকে নিজেদেরকে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত হতে হবে। বিকজ একটা জিনিস কখনো ভোলা যাবে না, যে ইউ গাইজ আর ইউনাইটেডলি দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। আশা করি আরও অনেক কথা হবে, আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সবাইকে। মাই ডিয়ার কলিগস অ্যান্ড স্টুডেন্টস, সবার শেষে কথা বলার সুবিধা আর অসুবিধা দুটোই আছে। অসুবিধা হচ্ছে যা বলার সব অন্যরা বলে চলে যায়, সো কি বলবো সেটা একটা সমস্যা। আর সুবিধাটা হচ্ছে কিছু না জানলেও শিখে ফেলা যায় অনেক কিছু। তো আমি ওই সুবিধাটা কাজে লাগিয়ে ওর ভেতর থেকে একটু বলা, তার মধ্যে আমি বেশি কিছু বলবো না, বিকজ আমি জানি যে যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, প্রফেসর বখতিয়ার অলরেডি বলেছেন যে দুটো জিনিস আছে, হতাশা এবং আহাজারি। আহাজারি অন্যদিকে রেখে দিচ্ছি। হতাশার জায়গার একটা ইস্যু হচ্ছে, যেটা আমার ছাত্রছাত্রীরা আজকে বলছিলেন যে 5টার সময় প্রোগ্রাম, বাসা থেকে বলেছে সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না। দ্যাট মিনস সামথিং ইজ রং, আমরা একটু ভালো নাই, একটু হতাশার জায়গা আছে। তো সেটা আমি তখন বললাম যে ওয়েল উই শ্যাল ট্রাই টু ফিনিশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বাট এটা হয়তো হওয়ার কথা ছিল না। তো এই জায়গাটা মাথায় রেখে আমি ছোট্ট কয়েকটা কথা বলছি। ইটস ফাইন। যেটা নিয়ে প্রথম প্রশ্ন, যে হ্যাঁ, যেটা প্রফেসর বখতিয়ার বললেন যে এই আন্দোলনে স্টুডেন্টস অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি তারা যে বিশাল ফোর্স হিসেবে কাজ করেছিল, তারা কেন ইনভলভ হয়েছে প্রশ্ন করা হয়েছে। তো উনি বলছেন ইট ওয়াজ কোয়াইট অবভিয়াস, কেন না। সো যেহেতু এটা অবভিয়াস ছিল, আমি আর ওই জায়গায় যাচ্ছি না, বিকজ অলরেডি নো এটা অবভিয়াস। বাট দ্যাটস ফর শিওর ইট ওয়াজ রিয়েলি এ ভেরি স্ট্রং ফোর্স। এবং এইটা আমি নিজের চোখে দেখেছি, কারণ আমি বনশ্রীতে থাকি। ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, কানাডিয়ান আমার পাশে, আইডিয়াল স্কুল আমার পিছনে, আইইউবিতে ঠিক তার মাঝ বরাবর আমি ঢাকা ইউনিভার্সিটি, আপনারা জানেন। বাট ওই এত জটিল ঘটনা যে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আইইউবিতে জয়েন করেছি, বিকজ ইট ওয়াজ প্ল্যান্ড আর্লিয়ার।
সো সেই কারণেই নর্থ সাউথ আইউবি এদের খোঁজ খবর নিত্যদিনই ছিল। ঢাকা ইউনিভার্সিটি যখন আমার নিজের জায়গায় যখন বন্ধ হয়ে গেল, যখন শুনশান নীরবতা চারদিকে, তখন সবচাইতে ভোলাটাইল এবং সবচাইতে ভোকাল যে স্পেসটা হয়েছিল সেটা হচ্ছিল ওই টেলিভিশন সেন্টার থেকে যেই পর্যন্ত, এবং এটার ভিতরে এই সময়টা কাটিয়েছি। সো এইটা আসলে এটা ওই যে কি বলছে পার্টিসিপেশন কেন, কি স্বীকৃতি, কিছু দরকার নাই। ইট ইজ পার্টিসিপেশন যেমন অবভিয়াস, রোলটাও অবভিয়াস, এবং কতটা স্ট্রং ফোর্স এটা সেটাও খুব অবভিয়াস, ভেরি মাচ, ইট ওয়াজ ভেরি মাচ এভিডেন্ট ফ্রম দ্য মুভমেন্ট। প্রশ্নটা হচ্ছে দেন হোয়াট। এখন যদি আমরা বলি যে যেই জায়গাটার কথা, যে হ্যাঁ একটা জায়গায় আমরা দেখছি যে এই যে অঞ্চলটার কথা বললাম, যেটা খুব শক্তিশালী একটা ফোর্স হিসেবে কাজ করেছে এবং পুরো আন্দোলনটাকে 24 আওয়ার্স অ্যালাইভ রেখেছে, সেই জায়গাটার পরে আমরা যদি আবার একটু হিসেব করে দেখি, এই জায়গাটাই এখন সবচেয়ে কোয়াইট। এই জায়গাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, সেটাই হওয়ার কথা ছিল। বিকজ যেই জায়গাটা আমি দেখছি পরবর্তীতে যেটা বলছিলেন আমাদের প্রফেসর বখতিয়ার, যে ট্রু ডেমোক্রেসি যদি বলি, ডেমোক্রেটিক রেস্টোরেশনের কথা যদি বলি, রেস্টোরেশন ইন এ সেন্স আমি মনে করি ঠিক আছে, যে ডেমোক্রেসি হয়তো আমরা বলতেই পারি যে আদৌ কি কখনো ছিল কি ছিল না, বাট আমরা যদি 90-র যে আন্দোলন দেখি 90-এর, সেটাকে খুব অসফল আমি বলবো না অন্তত, বিকজ তার আগের যে বর্ণনাটা আমরা দিয়েছি ডেফিনেটলি সেটার সফলতা ছিল কিছু। ডেমোক্রেসিতে উত্তরণ যে একেবারে ঘটে নাই তা না, আবার যে কথাটা শুরুতেই বলা হয়েছে যে আমাদের সময়কালটা তো খুব বেশি না, পৃথিবীর ইতিহাস যদি আমরা হিসেব করি এত অল্প সময়ে একেবারে পারফেক্ট বা ট্রু ডেমোক্রেসিতে আসাটাও খুব ডিফিকাল্ট, বাট একটা জায়গায় তো আমরা এসেছিলাম, ওভাবেই তো শুরু করতে হয়। সেই সূত্রে আমি বলতে চাই যে সেটা একেবারে অসফল ছিল এমন কিছু না। সো ডেমোক্রেটিক রেস্টোরেশন বলতে আমি এটা বোঝাতে চাই না যে একেবারে পারফেক্ট ডেমোক্রেসিতে আমি রেস্টোর করবো, বাট যেটুকুতে গিয়েছিলাম সেটুকু তো হারিয়ে গিয়েছিল। সেই জায়গাটাতে যদি রেস্টোরেশন না ঘটে তাহলে তো আমি আগাতে পারবো না, পারফেকশনের দিকে যেতে পারবো না। তো সেই জায়গাটা যাওয়ার ক্ষেত্রে আমাদের আগের আলোচকবৃন্দ বিশ্ব প্রফেসর বখতিয়ার বলছিলেন যে আমাদের প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাওয়া, যে যেন একটা ফাংশনাল ডেমোক্রেসি আমরা পাই। সেই প্রেশার গ্রুপ কি, সেই প্রেশার গ্রুপের তো স্ট্রেংথ থাকতে হবে। তো সেই যে স্ট্রেংথটা, যেটা এখনো যদি আজকে আমরা এই যে চোখের সামনে ভাসাচ্ছি, আমাদের স্যাম জাহান বলে গেলেন যে রাস্তার যে দৃশ্যগুলো যেভাবে দেখেছি সেগুলো তো এখন এই মুহূর্তে নাই, বাট সেটা আমাকে কি দেয়, আমাকে একটা শক্তি দেয়, একটা স্ট্রেংথ দেয়। তাহলে সেই যে কতটুকু স্ট্রং এই মুহূর্তে সেটা আছে, সেটাকে যদি ইভালুয়েট করতে যাই, আমার কাছে মনে হচ্ছে এই যে যেটার কথা বলছি একটু হতাশা বা যে সিচুয়েশন যা কিছু দেখছি, সেখানে আমার একটা অবজারভেশন আছে। সেই অবজারভেশনটা হচ্ছে যে এই প্রেশার গ্রুপ যদি এখন বলি, এই প্রেশার গ্রুপটা এই মুহূর্তে এক্সিস্ট করছে কোথায়? ওই যেটা বলছি, যেই জায়গাটা আমরা বলছি যে এখন খুব কোয়াইট আছে, এবং যেই জায়গাটায় আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশেষ করে এই অঞ্চলে এই প্রাইভেট ইউনিভার্সিটির এখানে ছাত্রছাত্রীরা ক্লাসে ফেরত গিয়েছে, তারা এখানে আছে। তো একটু আগে যে আমি যেটা বললাম যে বিশাল একটা স্ট্রং ফোর্স এটা আন্দোলনকে 24 আওয়ার্স অ্যালাইভ রেখেছিল, সেই ফোর্সটা এখন কিন্তু খুব কাম অ্যান্ড কোয়াইট। আমি একটু অন্যভাবে বলবো যে এটাই কিন্তু মূল স্ট্রেংথ। আজকে যদি আমি বলছি যে একটু হতাশা কাজ করছে ইত্যাদি ইত্যাদি নানান কিছু, অনেক জায়গায় মূলত যেইটা আমি একটু পজিটিভলি দেখছি, আমার যেটাকে নেগেটিভলি দেখা হচ্ছে যে কিছু কিছু জায়গায় হয়তো স্যাম জাহানকে প্রশ্ন করা হচ্ছে, আপনারা কিছু কিছু মুখ দেখাচ্ছেন বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি এই জায়গায়। আমি বরঞ্চ একটু অন্যভাবে বলবো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করবো এই কারণে যে যেই জায়গাগুলোতে আমরা দেখছি যে হতাশা তৈরি হচ্ছে, যেখানে আমরা দেখব কিছু কিছু নিজস্ব এজেন্ডা থাকবার কারণে নানানভাবে আবার বিভাজন তৈরি হচ্ছে, নানানভাবে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এবং এই বিভাজন হলেই দুর্বল হবে সব কিছু। যেটা বারবার বলছে যে ইউনিটিটা আমরা দেখেছি জুলাইতে, এখানে যখনই ফাটল ধরবে তখনই কিন্তু দুর্বলতা প্রকাশ পাবে। সেটার অনেক কিছু প্রকাশ পেয়েছে বলেই কিন্তু কিছুটা হতাশা আমাদের এখানে কাজ করছে। সেই একটা জায়গায় যদি আমরা প্রেশার গ্রুপের কথা বলি, এখনো যদি বলি যে কোনো একটা প্রেশার ক্রিয়েট করা যেতে পারে, তাহলে সেই জায়গাটা এখনো ইউনাইটেড আছে এই একটা জায়গা। এখন আমি যদি অন্যভাবে বলি যে বিষয়টা এমনটা অনেকটা এরকম যে প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নাই কিন্তু ওরা কিন্তু আবার নামলে খবর আছে, যদি এইভাবে বলি, দ্যাট ইজ দ্য প্রেশার গ্রুপ। এই স্ট্রেংথটা একটু
সাইলেন্ট এবং অদৃশ্য আছে, বাট আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে দ্যাট ইজ দ্য অনলি স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট ফোর্স দ্যাট ইজ ইন এক্সিস্টেন্স নাও। বাকি জায়গাগুলোতে আমি কেমন যেন একটু বিভাজনের সুর দেখতে পাচ্ছি, বাকি জায়গাগুলোতে নানান রকম প্রবলেম দেখতে পাচ্ছি, বাট এই একটা জায়গায় প্রবলেম দেখতে পাচ্ছি না। এই জন্য আমি এটাকে বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করছি, এবং এই জায়গাটা এমনটাই থাকা দরকার। আমি বারবার বলেছি যে এই যে স্ট্রং ফোর্সটা যেভাবে কাজ করেছে, এই ইউনিটিটার যে কন্টিনিউয়েশন দরকার, যেটা আমরা বারবার বলছি যে ভবিষ্যৎ বাংলাদেশের প্রেশার গ্রুপ হিসেবে যারা থাকবে এবং যারা এই ডেমোক্রেটিক রেস্টোরেশনে ভূমিকা পালন করবে, প্রেশার গ্রুপ থাকতে গেলে তো স্ট্রেংথ থাকতে হবে। সেই জায়গাটা তো এইভাবে কিছু নিজস্ব এজেন্ডা বা নিজস্ব কিছু ব্যক্তিগত স্বার্থ বা নিজস্ব কিছু গোষ্ঠীগত স্বার্থ, এগুলোর কারণে যদি কোনো বিভাজন তৈরি হয়, বা যেটা এর মাঝখানেও কথা এসেছে যে রাজনৈতিক যে আমাদের শক্তিগুলো আছে, দলগুলো আছে, তাদেরকে হেল্প করা ফর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, সেটা না করে উল্টো যদি আমরা বিভাজন তৈরি করতে থাকি, তাহলে পরে যে সমস্যাটা তৈরি হবে, আমার হয়তো এই স্ট্রেংথটা আস্তে আস্তে আমি হারিয়ে ফেলবো। সো আমি রাদার মনে করি যে ওই জায়গাটা যদি না থাকতো, নিজেদের এজেন্ডা, অনেক ছাত্ররাই আমাকে বলেছে এই কথা, যে এই নিজস্ব এজেন্ডা যদি না থাকতো, এগুলো না দেখে ছাত্ররা যদি যেটা এক্সপেক্টেড ছিল সে প্রেশার গ্রুপ হিসেবেই থেকে যেত, এবং যেটা আমি মনে করি এখন ওই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সেটা রেখেছে, সেটা তাদের মধ্যে আছে, এবং এখনও আমরা মনে করি যে এই জায়গাটা যদি আবার অ্যাক্টিভেটেড হয়, বিশাল একটা প্রেশার তৈরি করা সম্ভব। এটা যদি অ্যাজ এ হোল থেকে যেত, তাহলে আমার মনে হয় আমরা এই 6 মাসের মধ্যে যে হতাশাটা তৈরি হয়েছে, সেই হতাশাটা তৈরি হতো না। সেজন্য আমি আপনাদেরকে রাদার ধন্যবাদ জানাই যে আপনারা ট্রু স্পিরিটটা দেখিয়েছেন। আমরা হয়তো ব্যর্থ হতে পারি আপনাদের এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করতে, বাট আমি আজকে খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর পার্টিসিপেশন ইন দ্য মুভমেন্ট অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ আর সাকসেসফুল। আমি সবগুলোতেই সফলতা দেখি। আমি এই 24-এও সফলতা দেখি, হতাশ হওয়ার কিছু নাই। কাউকে যখন হতাশার কথা বলতে চেয়েছি, তো 5ই আগস্টের পরে 2-1 জন আমাকে বলেছে, আপনি আর কি চান? 5ই আগস্ট ঘটার পরে আর কি চান? এত হতাশ হওয়ার কি আছে? সো সেটা যদি চিন্তা করি, এটা বিশাল সফলতা, এতে কোনো সন্দেহ নাই। বাট উই হ্যাভ টু বি ভিজিল্যান্ট। আমাদের এই যাদের দিকে আমরা তাকিয়ে আছি, ভবিষ্যৎ বাংলাদেশ যারা তৈরি করবে, আর কিছু কিছু জিনিস ওই যে বখতিয়ার স্যার যেমন বলতে পারেন অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, সোশিওলজিক্যাল, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে অনেকে কথা বলেন, ইভেন সাইকোসোশ্যাল পার্সপেক্টিভে কথা বলেন। ওনারা বলেন যে এই জেন জি অ্যান্ড ভবিষ্যৎ যে জেন আলফা, তাদের বিষয়টাই আলাদা। কেমন আলাদা একটু বোঝার চেষ্টা করি মাঝে মধ্যে, পুরোটা পারি কিনা জানি না, বাট আমি ধরে নিচ্ছি একটু আলাদা। যেটা একটু আগে বলাও হলো যে বখতিয়ার স্যারই বললেন যে এটা খুব সেন্সিটিভ, এবং আপনাদের মধ্যে যে জিনিসটা আছে, যে স্ট্রেংথটা আছে, সেটাই হয়তো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বি ইউনাইটেড, স্টে ইউনাইটেড। এই ফোর্স যে আমরা রেভলিউশনারি মুভমেন্ট আমরা করেছি, জুলাই আপরাইজিংয়ে যেই জায়গাটায় আমরা পৌঁছেছি, যে সফলতাটুকু অর্জন করেছি, সেটাকে একেবারে সফলতার চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য যা কিছু করা দরকার, আই এম কনফিডেন্ট যে এই জেনারেশন সেই জায়গাটা করে দেখাতে পারবে, বিকজ অফ ওই যে বললাম তাদের সেই স্পেশাল নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। কারণ অনেক কিছুই আমরা নতুন করে জুলাইতে দেখেছি যেটা আমরা হয়তো কখনো এক্সপেক্টও করি নাই। বাট যেটা অনুরোধ থাকবে, একটুখানি ম্যাচিউরড ওয়েতে সব কিছু ডিল করা, এবং সেটার জন্য যে জায়গাগুলোতে হতাশা তৈরি হয়েছে সেটা থেকে আপনারা দূরে আছেন একদিকে ভালো, বাট আপনাদের জন্য যেটা বলার যে এই সফলতার চূড়ান্ত রূপ যদি দিতে হয়, তাহলে পরে আমার এই ইয়ুথ রেজিস্ট্যান্সের পরে যেটাকে আমরা বলছি দ্য পাথ টু ডেমোক্রেটিক রেস্টোরেশন, সেই জায়গাটাতে আমাদেরকে জোর দিয়ে হেল্প করে, কন্ট্রিবিউট করে একটা সাস্টেনেবল ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরিতে আমাদের কন্ট্রিবিউশনটা খুবই এসেনশিয়াল, এবং এটা রাখতে হবে, এবং আশা করছি আপনারা সেটা রাখবেন। এবং যেটা বখতিয়ার স্যার বলে গিয়েছিলেন, এজ এ প্রেশার গ্রুপ আপনারা থেকে যাবেন, যেন অন্তত এই জায়গা থেকে আমাদের আর ভবিষ্যতে কখনো বিচ্যুতি না ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংক ইউ বাংলাদেশ ডায়ালগ ফর অর্গানাইজিং দিস ইভেন্ট হিয়ার অ্যাট IUB। আর আই এম রিয়েলি ভেরি হ্যাপি, বিশেষ করে বখতিয়ার স্যার এবং আমরা
পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি দুটা এনভায়রনমেন্টে একসাথে জিনিসটাকে দেখতে পাচ্ছি। আমাদেরও অভিজ্ঞতা বাড়ছে, আমরা অনেক কিছু হয়তো অ্যানালাইজ করতে আমাদের সুবিধা হচ্ছে, বাট আই স্টিল বিলিভ এই জায়গাটার যে ভবিষ্যতের যে আমরা এক্সপেকটেশনটা আছে সেখানে অবশ্যই আমরা ভালো কিছু দেখতে পাবো, নতুন বাংলাদেশ আমরা অবশ্যই দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে। যে গুজব আর মিথ্যা নিউজে ভরপুর, কোন একটা নিউজ যাচাই না করে সবাই এটার পিছনে পড়ে আসছে যে না এটা কি হলো, এটা কি হলো। এখানে সত্য কতটা ভূমিকা রাখবে এবং বর্তমান এই যে ইউথ জেনারেশন এদের নিজেদের সত্যটা প্রকাশ করার জন্য কি করতে হবে এটা মনে হয়? আমরা মনে করতাম যে মোস্ট প্রবাবলি এই যে গুজব যত ছড়াবে, আমরা যত বেশি ফ্যাক্ট চেক করব, আমরা যত বেশি মানুষের কাছে মানে রাইট ইনফরমেশনটা পৌঁছে দিব, তত এটা সলভ হওয়ার মানে এই সমস্যাটা হয়তো সলভ হবে। কিন্তু এখন যে রিয়েলিটিটা স্পেশালি মানে এই যে অ্যালগোরিদম ম্যানিপুলেট করে গুজব ছড়ানো দেনি করা, এই রিয়েলিটিতে আসলে আমাদের কাছে এটা অনেক সময় মনে হতেছে যে এই অ্যাপ্রোচটা হয়তো ঠিক না, বা এইভাবে করে আসলে হয় না। কারণ একটা ইনফরমেশন ফ্যাক্ট চেক করতে যে সময় লাগে, সেই ইনফরমেশনটা মানে ওই টাইমের মধ্যে ছড়িয়ে পড়তে মানে তার থেকে অনেক কম সময় লাগে। এবং যেটা হয় যে লেটস সে যে 100 মানুষ একটা ইনফরমেশন দেখছে যেটা ভুল, আমি একটা ফ্যাক্ট চেক করার পরে ওইটা হয়তো 10 জন মানুষ দেখতেছে। সো ওই ইভেন মানে ওই সেম গ্রুপকে ওই সেম গ্রুপের মধ্যে 10 জন মানুষ দেখতেছে, এইটাও আমি এনশিওর করতে পারতেছি না। সো এটা একটা খুবই মানে আমি মনে করি প্রবলেম, যেটা বেসিক্যালি আমাদের ফিউচারে আমাদের চিন্তা করতে হবে যে এটা কীভাবে সলভ করতে হবে। ইনফ্যাক্ট আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা করে যে রিস্ক, যে গ্লোবালি কোন বিষয়গুলো হচ্ছে ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট রিস্ক বাই 2030, ওইখানে আপনি দেখবেন যে এই যে ডিসইনফরমেশন কিন্তু ইজ আই থিঙ্ক উইদিন দ্য টপ 5 আর কি, মেবি 1, আমি মানে আমি এখন ভুলে গেছি। বাট দিস ইজ গোয়িং টু বি আ বিগ চ্যালেঞ্জ ফর আস। এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানে অনেকগুলা চ্যালেঞ্জ, এই যে আমরা যে রিফর্মের কথা বলি, ইসের কথা বলি, যেমন একটা হচ্ছে যে লিটারেসি, আমাদের লিটারেসির প্রবলেমটা আছে। সো আমরা আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ ডিজিটালি লিটারেট, ইভেন মানে প্রপারলি লিটারেট, এইটা একটা প্রশ্ন। আরেকটা আবার হচ্ছে যে বায়াস, যেমন আমরা যখন লেটস সে যে আপনি একটা পার্টি সাপোর্ট করেন, আপনি যখন ওই পার্টির রাইভাল পার্টি যে তাদের ব্যাপারে কোনো একটা ইনফরমেশন দেখেন, সেন্সেশনাল ইনফরমেশন, আপনি অটোমেটিক্যালি ওইটা বিশ্বাস করে বসেন আর কি, ফ্রম ইয়োর মানে বিকজ অফ ইয়োর লাইক বায়াস। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু আবার আছে যে লাইক যে এই বায়াসের কারণেও দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এই ভুল পথে যাচ্ছি আর কি। যে লেটস সে যে এখন একটা বায়াস, আমি রিসেন্টলি যে এই মাত্রই দেখলাম যে প্রেস উইংয়ের একজন শেয়ার দিচ্ছে যে আজকে একটা ইনফরমেশন সকাল থেকে ঘুরতেছে যে লাস্ট 65 আওয়ার্সে একটা হিউজ অ্যামাউন্ট অফ রেপ ইনসিডেন্ট ঘটছে। বাট আপনি যদি কমেন্ট থ্রেডে দেখেন, দেখবেন যে সেই 2019-এর ঘটনাও সে পোস্ট করে রাখছে। বা দেখা যাচ্ছে যে একই ইনফরমেশনের 2টা নিউজ এজেন্সির ফটোকার্ড, সে ওই 2টা নিউজ এজেন্সির ফটোকার্ড কাউন্ট করছে। সো এখন এই যে ব্যাপারটা, এখন এইটা কীভাবে আপনি সলভ করবেন? কারণ এখন একটা এনভায়রনমেন্টটাই এমন, যে এনভায়রনমেন্টটাতে আপনি রেপের ইনসিডেন্টকে কথা বললে সবাই বিশ্বাস করে বসবে। সো ওই প্রবলেমটাও কিন্তু আছে। এখন এইটার কোনো লাইক ওয়ান ট্রু সলিউশন নাই, যেটা আমি মানে আজকে এটা করলে কালকে এটা সলভ হয়ে যাবে, এটা নাই। ডেফিনেটলি আমাদেরকে ইনশিওর করতে হবে যে আমাদের এডুকেশন কোয়ালিটি, আমাদের লিটারেসি যেন বেটার হয়, আমাদের ডিজিটাল লিটারেসি যেন বাড়ে, প্লাস আমাদের আমি বলবো যেটা যে কনসাইন্সটাও আমরা ওইভাবে করে যে আমরা যেন এতটা বায়াস না হই। এই জিনিসটাও এই যে আমি মনে করি যে আমাদের এডুকেশন সিস্টেমের একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমি বাইরে পড়ার সময় আমি ফেস করছি, সেটা কি আমার মনে হয়েছে যে আমাদের এডুকেশন সিস্টেমে লজিকের ঘাটতি আছে। মানে আমরা লজিকটা ওইভাবে শিখি না। ক্লাস 1 যে আমরা যখন গ্রেড 1 থেকে করে হ্যাঁ শেষ করি, এসএসসি এইচএসসি দিয়ে, যে আমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমাদের এডুকেশন সিস্টেমে লজিকের ঘাটতি আছে। এইটাও একটা আমি মনে করি একটা রিজন যে আমরা যে কোনো কিছু বিশ্বাস করে বসি করি। সো এইটার ওভারনাইট কোনো সলিউশন বা ওভারনাইট কোনো কিছু দিয়ে টোটকা নাই বেসিক্যালি এটা সলভ করার জন্য। বাট যদি আমরা একটা লং টার্ম প্ল্যান করি যে আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে রিফর্ম করবো, আমাদের ছেলেমেয়েদেরকে এই বায়াসগুলো থেকে বের করে আনবো, বা লজিক্যালি চিন্তা করতে শেখাবো, র্যাশনালি চিন্তা করতে শেখাবো, তাহলে আই হোপ যে মানে অ্যাট সাম পয়েন্ট উই মাইট বি এবল টু সলভ ইট। থ্যাংক ইউ। আমি একটু স্যারের সাথে অ্যাড করে কথা বলতে চাই। সেটা হলো, স্যার যেরকম বলছে যে আমরা যতক্ষণ না আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় ততক্ষণ আমরা কোনো লাইক রিয়াকশন দিই না।
তো আমি এটার সাথে বলতে চাই যে হ্যাঁ, এটা অনেকটা ট্রু, কজ আমরা একটু পিসফুল আসলে থাকতে পছন্দ করি। মানে পাশে কত ঝামেলা হচ্ছে ওগুলো দেখার থেকে আমরা একটু লাইক নিজে ঠিক আছি নাকি এটা বেশি লাইক ইফোর্ট দিয়ে, লাইক এটাকে বেশি ইম্পর্টেন্স দিই। সব কিছু মিলে যখন নিজের উপরে চলে আসছে তখনই আসলে আমরা ব্যাকফায়ারটা করছি, বা ব্যাকফায়ারটা হয়েছে বাংলাদেশে সবসময়। 18তেও হয়েছে ওরকম, পরবর্তী 18তে 2বার প্রোটেস্ট হয়েছে, অ্যান্ড 24-এর মুভমেন্ট, সব কিছুই ওভাবেই হয়েছে। তো আসলে আমরা বাংলাদেশের যে নর্মাল কালচার আমরা এতদিন দেখেছি, আমাদের হুশ হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি আমরা আওয়ামী শাসনই দেখেছি, যেটা সত্যি কথা। তো লাইক ভয়ে থাকা, কথা ঠিকভাবে না বলতে পারা, কোনো রংটাকে রং না বলতে পারা, এই ভয়টা কিসের ভয়? এই ভয়টা হলো আমাকে কেউ অ্যাটাক করবে, আমাকে ওরা কেস দিবে, জেলে নিয়ে যাবে, পুলিশ আছে যারা আমার অপোনেন্টে, ছাত্রলীগ আছে যারা আমার অপোনেন্টে, সরকার ইভেন আমার অপোনেন্টে, গভর্নমেন্ট আমার অপোনেন্টে। তো এই জিনিসগুলো থেকে আমরা একটু বেরোয় আসে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো একটু পিসফুল থাকতে বেশি চাই। তো অ্যাকচুয়ালি পিসফুল থাকতে গেলে তো কারোর একটা সংগঠন বা কোনো একটা গভর্নমেন্ট এটা করতে পারে না, এটা করতে পুরো কান্ট্রিরই করতে হয়, কিছু না কিছু সবাইকেই কন্ট্রিবিউট করতে হয়। তো আমি জানতে চাই যে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের থেকে কি করা যায় যেটাতে আর কি আমরা নেক্সটে পিসফুল থাকতে পারবো, সেটা আমরা এখন থেকে কিভাবে শুরু করতে পারি যে আমরা ইউরোপিয়ান কান্ট্রিদের মতো পিসফুল থাকতে পারবো, কোনো ব্লেম না, কাউকে কোনো ব্লেম না করে আমরা কি করতে পারি। দেয়ালে পিঠ থেকে যাওয়ার ওই ইয়া থেকে কথাটা বললেন, আমি তাহলে একটু যোগ করে বলতে, সেটা হচ্ছে শাতিল ভাই যেটা বলছিলেন একটু আগে, যে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় চ্যালেঞ্জ কোনটা, এটা কিন্তু হচ্ছে কি যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, 3 ধরনের ইনফরমেশন। এটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। একটু আগে যে ভাই প্রশ্ন করলেন তার প্রশ্ন ধরে এবং আপনার ইয়েটা ধরে বলি কেন। কারণ কিছুদিন আগ পর্যন্ত যখন এই ফেক নিউজ, আমরা সহজ ভাষা বলি ফেক নিউজ, ভুয়া সংবাদ বা রিউমার, এটা যখন ছড়ানো শুরু হয়েছিল, গুজব, তখন কিন্তু মেটা, যে ফেসবুকের যে মাদার কোম্পানি মেটা, ওদের একটা ইনস্টিটিউশন ছিল যেটার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ফ্যাক্ট চেকারদেরকে এনেবল করতো যে এই দেশের এই ভাষায় এই নিউজটা বা এই একটা অপতথ্য ছড়িয়ে পড়ছে, এই জিনিসটাকে তুমি ফ্যাক্ট চেক করো। বুঝতে পারছি? সো এই জিনিসটা ছিল একটা সময় পর্যন্ত। আমি যেখানে আমার প্রাক্তন কর্মস্থল যেটার কথা বললাম, এজেন্স ফ্রান্স প্রেস, এএফপি বাংলাদেশে সর্বপ্রথম বৃহৎ আকারে শুরু করেছিল এএফপি ফ্যাক্ট চেকিং। যারা এটা সম্পর্কে জানেন তারা চিনবেন, কদরউদ্দিন শিশির, তার আন্ডারে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছিল। ইজ আ ট্রেইনড ফ্যাক্ট চেকার। তো এএফপি ফ্যাক্ট চেকার হয়ে তারা ফ্যাক্ট চেক করে দিতেন কি বাংলা ভাষার যত অপতথ্য বা গুজব আছে সেগুলো, তাই তো? এবং সেটার জন্য পে করতো কে? ফেসবুক বা মেটা। এরকম করে কিন্তু আবার টুইটার, টিকটক, এভরি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আপনার এই গুজব ছড়ানোর জন্য খুব মানে খুব ইজি জায়গা। ভাইরাল, আমরা যেটা ভাইরাল বলি, ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে যাওয়ার জন্য ইজিয়েস্ট প্লেসেস। সো রিসেন্ট যে বিগেস্ট চ্যালেঞ্জ, প্রথম যে ভাই প্রশ্ন করলেন আতিল ভাইকে, সেটা ইয়াতে বলি, মেটা কিন্তু এটা সরিয়ে ফেলছে, এই ফান্ডিং কিন্তু তাদের আর নাই। এটা আপনারা কয়জন জানেন আমি জানি না। মেটার কিন্তু এই যে ডিসইনফরমেশন হান্টিং এর যে ফান্ডিংটা ছিল, দে হ্যাভ অলরেডি উইথড্রন ইট। ঠিক আছে? সো তাহলে কি চ্যালেঞ্জটা কি কমলো না বাড়লো? বেড়ে গেল না? প্লাস এখন হচ্ছে কিসের যুগ? এআই এর যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, সহজ অ্যাপ দিয়ে জাস্ট একটা কমেন্ট দিয়ে আপনার যা মনে চায় আপনি তাই বানিয়ে ফেলতে পারেন, তাই কি না? সো এই সময়টার জন্য কি জরুরি জানেন? আমার মতে, এটা আমি জাস্ট আমার বিজ্ঞ অন্যান্য যারা সহকর্মীরা আছেন তারা যোগ করবেন। আমার মতে হচ্ছে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা যারা ছাত্র সমাজ আছেন, এখানে আপনাদের একটা বিশাল একটা ভূমিকা রাখার সম্ভাবনা আছে। কিভাবে? আপনারা ডিজিটাল হাইজিন, ডিজিটাল যে প্র্যাকটিস যেগুলো আছে, যে হোয়াট ইজ মিস ইনফরমেশন, হাউ টু আইডেন্টিফাই আ মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশন, এই জিনিসগুলো শিখেন। এগুলোর ফ্রি কোর্সেস আছে অনলাইনে। প্লিজ, ইফ ইউ ওয়ান্ট টেক নোট, এএফপি যে এজেন্স ফ্রান্স প্রেসের ফ্যাক্ট চেক কোর্স, ফ্রি কোর্স অনলাইনে, বিশ্বমানের কোর্স, এগুলো আপনারা প্রত্যেকে করেন। আমি জানি না কেউ নোট নিলেন কিনা, বাট আই থিঙ্ক ইউ গাইজ শুড। আপনারা নোট নেন, আপনারা নিজেরা শেখেন, আপনারা শিখে আপনাদের 5 জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেখান। কারণ আমাদের দেশের
মানে বিগেস্ট পপুলেশন হচ্ছে কি কিন্তু কোথাকার, রুরাল, তাই না? এবং তাদের মাধ্যমে কিন্তু গুজব ছড়ানোটা খুবই খুবই ইজি। দাঙ্গা বেঁধে যায় একটা গ্রামের মধ্যে, দেখবেন একটা ছোট একটা ইস্যু নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে মাথা ফাটাফাটি করে ফেলে কিন্তু মানুষজন খুব অল্প সময়, যেটা শাতিল ভাই বললেন। সো এই জিনিসগুলো ঠেকানোর জন্য তাদেরকে কি করতে হবে? তাদেরকে ডিজিটালি লিটারেট হতে হবে। তো সেই ডিজিটাল লিটারেসি তাদেরকে কে পৌঁছে দেবে? গভর্নমেন্ট। সময় নেই গভর্নমেন্টের। সো এই জায়গাতে লিডারশিপ রোল নেওয়ার কিন্তু এটা আপনাদের একটা সুযোগ বলে আমি মনে করি। সো আমি আশা করব সেটা আপনারা সবাই করবেন। অন্য কেউ যদি কিছু অ্যাড করেন, ধন্যবাদ। ইউরোপকে আপনারা যতটা পিসফুল মনে করেন এতটা পিসফুল না। ফর এক্সাম্পল, কিছুদিন আগে ইউকেতে একটা দাঙ্গা হয়েছিল, এটাকে আপনারা জানেন? ছোটো স্কেলে হয়েছিল, একটা নাইফিং ইনসিডেন্ট থেকে, যে একজন ইমিগ্রেন্ট, সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট, সে বেসিক্যালি 3টা বাচ্চা মেয়েকে মেরে ফেলছিল, এবং দেন একটা এক্সট্রিম রাইট উইং গ্রুপ তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিল যে এটা বেসিক্যালি প্রবলেম মুসলিমরা বা ব্ল্যাকরা করছে, এটা ছড়াই দিল। এবং ইমিডিয়েটলি যেটা দেখা গেল যে বিভিন্ন একটু রাইট উইং বা কনজারভেটিভ পপুলেটেড যে এরিয়াগুলো, ওইখানে বেসিক্যালি একরকম শুরু হয়ে গেল যে আমরা যাদেরকে বেইম কমিউনিটি বলি, ব্ল্যাক এশিয়ান, হ্যাঁ, এদের উপরে অ্যাটাক হওয়া স্টার্ট করলো। ম্যানচেস্টারে আমি একটা ভিডিও ভাইরাল হইলো যে ওই যে নিয়ে দৌড়াচ্ছে, শার্প অবজেক্ট নিয়ে দৌড়াচ্ছে একটা কাপলের পিছনে। সো এইরকম ঘটনা কিন্তু মানে বাইরেও ঘটে। কালকে জার্মানির ইলেকশনের রেজাল্ট দেখছেন হয়তো অনেকেই। কালকে জার্মানিতে সবচেয়ে বেশি গেইন যে পার্টিটা করছে, এদেরকে বলা হয় নিউ নাজি পার্টি, হ্যাঁ, AFD, অল্টারনেটিভ ফর জার্মানি। সো মানে এটা কিন্তু এরকম না যে ডোন্ট থিঙ্ক যে ইউরোপ খুব পিসফুল, হ্যাঁ, এটা হয়তো আমাদের মানে আমি কলোনিয়ালিস্ট থেকে হয়তো অনেক সময় আমাদের মনে হয়, বাট ব্যাপারটা এরকম না। বাট এইটা একটা জায়গা থেকে আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, ওইখানে ল অ্যান্ড অর্ডারের কিছু বেসিক নিড মিট করা হয়। এখন এইটা আমাদের একটু মাথায় রাখা উচিত যে এই দেশগুলার হিস্ট্রি যদি আপনি দেখেন যে এরা প্রায় 300, 400, 500 ইয়ার্স ওইখানে কিন্তু একটা ডেমোক্রেসি আছে, এবং তারা কিন্তু ওই প্র্যাকটিস করে করে প্রথম প্রচুর ভুল ছিল, সেইগুলা থেকে তারা প্র্যাকটিস করে রেকটিফাই করে আজকে একটা পর্যায়ে আসছে। এবং এই জন্য হয়তো এই ল অ্যান্ড অর্ডারটা বা এই সিচুয়েশনটা, যেটা আমাদের বাইরে থেকে দেখে পিসফুল মনে হয় মোটামুটি, বা বেসিক যে নিডসগুলো ওইগুলো মিট করার যে ব্যাপারটা, সেইটা এখন পর্যন্ত হচ্ছে। এখন এইটার জন্য মানে আই উইল বি গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, মানে যেখান থেকে আমরা স্টার্ট করছি, যে ইউথ রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য পাথ টু ডেমোক্রেটিক রেস্টোরেশন। সো বেসিক্যালি আমাদের ইউথদেরকে এই যে ব্যাড অ্যাক্টরসদেরকে রেজিস্ট করতে হবে, এবং আমাদের এনশিওর করতে হবে যে আমাদের ডেমোক্রেটিক রেস্টোরেশনটা যেন হয়। আজকে অনেকে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশে কেন এরকম হইলো, একটা পার্টি এত পাওয়ারফুল হয়ে গেল। এইটার রিজনটা আমাদের বুঝতে হবে যে একটা পার্টি কেন এত পাওয়ারফুল হলো। ইভেন মানে আমরা কেন এরকম মানে 2টা পার্টির উপরেই এত নির্ভরশীল হয়ে গেলাম, কেন অল্টারনেটিভ ডেভেলপ করলো না? লাস্ট 15 ইয়ার্সে কোন অল্টারনেটিভ পার্টিটাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, মানে পলিটিক্স করার পারমিশন দেওয়া হয়েছে? হয় নাই। এই মানে লাস্ট 15 ইয়ার্সে যদি হয়তো এই বেসিক যে এইগুলা ডেমোক্রেটিক নর্মস এইগুলো যদি এনশিওর করা যেত, তাইলে হয়তো আজকে আমাদের একটা অল্টারনেটিভ পার্টি ডেভেলপ করতো, তাই না? সো এইটা আমাদের এনশিওর করতে হবে যে টু মেক শিওর যে আমাদের অল্টারনেটিভ ভিউজগুলো আসতেছে, এইটার জন্য আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের ডেমোক্রেসিটা যেন থাকে। এইটা অনেক ইম্পর্টেন্ট। অন পিস অ্যান্ড নন ভায়োলেন্স কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কি করে পিসফুল থাকবো। আমি একটু সারপ্রাইজ যে এটা এমন কারো কাছ থেকে আসছে যারা, আমি বলবো যে এই মুহূর্তে সোশ্যাল মুভমেন্টের যে হিস্ট্রি আছে গ্লোবালি, তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট পিসফুল বাংলাদেশের ইউথরা। আজকে থেকে শুধু না, আপনারা রোড সেফটি আন্দোলনের কথা ভাবেন। আমরা যারা সোশ্যাল মুভমেন্ট স্টাডি করি, আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে এটা খুবই একটা পরিষ্কার টেক্সট বুক এক্সাম্পল, নন ভায়োলেন্ট সিভিল ডিসওবিডিয়েন্স। এটা একটা আন্দোলনের থিওরি, অ্যাক্টিভিস্টদের থিওরি গোটা ওয়ার্ল্ডে, বিশেষত অ্যানার্কিস্ট ট্র্যাডিশন থেকে আসা। অ্যানার্কিস্ট পলিটিক্সের একটা হিস্ট্রি আছে, অ্যানার্কিস্টদের মধ্যেও বহু বিভাজন আছে, সব অ্যানার্কিস্ট যে খুব পিসফুল তা না, কিন্তু অ্যানার্কিস্টদের একটা বড় অংশ মনে করেন যে রেজিস্ট্যান্স শুড বি পিসফুল অনেক কারণে। তা আই ফাইন্ড ইট ভেরি সেন্সিবল থিং, বিকজ ছাত্র জীবনে আমি যখন প্রোটেস্টে যেতাম, আমি প্রথম ছাত্রলীগের মার খাই 1997 সালে, আমার গোড়ালি ভেঙে দিয়েছিল। আই ওয়াজ এ স্টুডেন্ট। হ্যাঁ, আপনারা যে রাজু ভাস্কর্য দেখেন না, ওই রাজু ভাস্কর্যের উপরে। এবং এই সমস্ত ভায়োলেন্স যেহেতু উইপন অফ দি পাওয়ারফুল, কোনো প্রোটেস্ট যদি ভায়োলেন্স না করে
সরকার ভীষণ বিপদে পড়ে যায়। তার যে রিপ্রেসিভ স্ট্যাটাস সে টুলসগুলি ব্যবহার করবে। এমনও দেখেছি আমাদের মিছিলে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে মিছিল করছি এবং ভাঙচুর করছি না, সেহেতু লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমরা চিনি না এমন একজন, সে পুলিশ মিডিয়া এবং ওই লোকটি যে একজন হয়তো ক্ষমতাসীন দলেরই কনসার্টেড। বসুন্ধরাতেও কিন্তু আমরা একই ঘটনা দেখেছি। বসুন্ধরার সামনে একটা কনসার্টেড ঈদ চলে, সেটা হচ্ছে যে কিছু লোক ইনফিলট্রেট করবে, দে উইল ওই ক্রাউডটাকে, প্রোটেস্টিং ক্রাউড থেকে একটা ভায়োলেন্স ট্রিগার করবে সে, দেন পুলিশ উইল গেট দ্য লেজিটিমেসি যে ক্র্যাকডাউন করবার, ক্র্যাকডাউন হবে এবং মিডিয়া পরদিন নিউজটা করবে এইভাবে যে আন্দোলনরত ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, দুই পার্টি ইকুয়ালি ভায়োলেন্ট ছিল। কিন্তু রোড সেফটি মুভমেন্ট এখানে আমার ধারণা এটা আমাদের এই জেনারেশনের, আমি বলবো যে আনকনশিয়াসে আছে টু স্টে নন ভায়োলেন্ট, এবং এটার অপরিসীম যে গুরুত্ব এটা তারা বোঝেন। এবং এই জুলাই আগস্ট মুভমেন্টেও আমি বিশ্বাস করি না যে যেই ছাত্র জনতা তারা মেজর যে মানে সিলেকশন অফ দি যেই ভ্যান্ডালিজম এবং এগুলি দেখা যায় সেগুলি ক্রাফটেড, ইনসাইটেড এবং এটা আমাদের যেই কালেকটিভ কনসিয়াসনেস যেই এটা আমাদের ছিল সেখান থেকে ট্রিগার্ড হয়নি এই ভাঙচুর। কারণ ভাঙচুরটা প্রোটেস্টারদের দরকার ছিল না, দরকার ছিল সরকারের। সো অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি পিসফুল থাকাটা এটা আপনাদেরকে শেখানোর কিছু নাই, কারণ এটা আমাদের জেনারেশনে আমরা এত রাজনৈতিক প্রজ্ঞা আমাদের ছিল না। আপনারা সেটা করিয়ে দেখিয়েছেন, 18তে দেখিয়েছেন। তার ইসে কি, তার বিপরীতে কি? তার বিপরীতে কিন্তু পিসফুল থাকা মানে কিন্তু পিসফুল হতে আরও বেশি সাহস লাগে। তার মানে একজনের পক্ষে তখনই পিসফুল থাকা সম্ভব হয় যখন তার ন্যায়বোধ, তার ন্যায্যতা, নিজের যেই প্রোটেস্ট সেটা নিয়ে সে যখন আত্মবিশ্বাসী থাকে এবং বিশ্বাসী থাকে, তার পক্ষেই আসলে পিসফুল থাকা সম্ভব হয়। সো যেটুকু পরিবর্তন আনতে হবে, এবং এই পিসফুল আমরা খুব টেকনিক্যাল ভাষায় বলতাম, কিন্তু পরে আমরা দেখেছি যে চোখের সামনে এটা দেখাও এটা অভূতপূর্ব ঘটনা। এবং তখন আমি ভাবা শুরু করলাম যে আসলে এই ট্রেনিং কোথা থেকে এসছে। পরে দেখা গেল যে নো ট্রেনিং ক্যান আসলে এই ধরনের রেভলিউশনারি মুভমেন্টকে ডিফাইন করতে পারে, ট্রেনিং না থাকার কারণে এইগুলি আসছে। আর যেই প্রশ্নটা আসছে যে সত্য মিথ্যা গুজব, স্যামের আলোচনায় আমি নিজেও উপকৃত হচ্ছি যে চ্যালেঞ্জগুলি, এবং আসলেই সত্য যে নিজেদের বিজনেসের স্বার্থে মেটা তারা এটাকে খুব সুন্দর একটা ইউফেমিজম দিয়ে নাম দিয়েছে, সেটা হচ্ছে ফ্রি হুইলিং ইন্টারনেট। তারা ইন্টারনেট কন্ট্রোল করবে না, অর্থাৎ হচ্ছে আসলে এর পিছনে টাকা খরচ করবে না। এখন যখন বলা হচ্ছে ইন্টারনেটকে ফ্রি হুইলিং করে দেওয়া হবে, তার মানে কি এভরিওয়ান হ্যাজ অ্যান ইকুয়াল চান্স। তো এখানে আমরা যারা ইনহিবিশনে থাকি, যে আমরা অ্যাজ এ নেটিজেন আমরা কথা বলি না, আমরা ওই যে কথাগুলি পার্টিকুলারলি বললেন যে আমার যদি কোনো বায়াস থাকে, আমার যদি এটা নট এ কোয়েশ্চেন অফ মিডিয়া লিটারেসি, আমি মনে করি মিডিয়া লিটারেসি বেড়েছে। কারণ আমাদের বাবাদের জেনারেশনে যখন তর্ক হতো পত্রিকায় এসেছে, এটার পরে আর কোনো যুক্তি নাই। কিন্তু এই জেনারেশন এই পত্রিকায় এটা এসেছে, এটাকে উই টেক ইট উইজ এ পিঞ্চ অফ সল্ট। আমরা ভাবার চেষ্টা করি ও আচ্ছা এটা বসুন্ধরার পত্রিকা, এটা অমুকের পত্রিকা, এটা অমুকের পত্রিকা, এটা অমুকের টিভি। এই জেনারেশনকে এগুলি ক্রিটিক্যাল স্ক্রুটিনি আমরা করি, ফলে ওটাকেই আরও শার্প করতে হবে, আমাদের আরও শার্প করতে হবে। এবং শার্প করে কোথায়, এটা তখনই সম্ভব যখন আপনার ওই বায়াস থাকবে না, যেটার কথা ওনারা বলছেন অ্যাজ এ ভেরি প্রফেশনাল অন দ্য ফিল্ড, লং এক্সপিরিয়েন্সে। ফলে আপনাকে আপনার কনভিকশনকে বারবার আন্ডার স্ক্রুটিনি রাখতে হবে যে আমার কনভিকশনটা ঠিক কী, অথবা কোন জায়গা থেকে আসছে। এটাও সত্য যে আমরা 13 সালে দেখেছি, একটা জিনিস বলেই শেষ করি, সেটা হচ্ছে কি গুজব কিন্তু সবসময় সব খারাপ জিনিস হিসেবে না, গুজব হ্যাজ এ রেভলিউশনারি রোল অ্যাজ ওয়েল। 1921 সালে গান্ধীজির ঘোষণা করা আন্দোলনে, অসহযোগ আন্দোলনে, কৃষকেরা কংগ্রেসের এজেন্ডার বাইরে গিয়ে থানা পুড়িয়ে দিয়েছিল যে গান্ধীজি বলেছেন এখন থেকে খাজনা দেওয়া যাবে না। কংগ্রেস একটা জমিদারদের দল এবং খাজনা দেওয়া যাবে না এটা তারা কোথাও বলেনি, কিন্তু কৃষকদের মধ্যে গুজব ছড়িয়ে গিয়েছিল যে গান্ধী বাবা বলেছেন যে এখন থেকে আর খাজনা দিতে হবে না, যার যা দেনা খাজনা পুড়িয়ে দাও। এটা এমন একটা জায়গা গেল যে কংগ্রেসও বিপদে পড়ে গেল, যে কৃষকের স্বার্থে সে যথেষ্ট নাই, একেবারে এই কৃষকরা। ফলে আমাদের কাছাকাছি আমরা দেখেছি যে হোয়াট এভার দ্য পলিটিক্যাল কন্ট্রোভার্সি,
শুধুমাত্র সাইদিকে চাঁদে দেখতে পাওয়ার জন্য হাসির কিছু নেই। 70টা লোককে গুলি করে মারা হয়েছিল, ওরা শুধু ঢাকা শহরের না বলে আমরা গায়ে লাগাই নেই। সিরাজগঞ্জ এবং মিলিয়ে আপনারা এই ঘটনার সময় দেখেছেন সিরাজগঞ্জে কিভাবে একটা ভয়ঙ্কর সহিংসতা পুলিশের এগেনস্টে অর্কেস্ট্রেটেড হয়েছে, কারণ সিরাজগঞ্জের ওই মানুষগুলিকে মোবিলাইজ করা সম্ভব ডিসইনফরমেশন দিয়ে। ফলে গুজবকে আমাদের করতে হবে, কারণ গুজবের জন্য একটা গুজব সাকসেসফুল হওয়ার জন্য হয় আশঙ্কা থাকতে হয় অথবা আকাঙ্ক্ষা থাকতে হয়, উইশফুল থিঙ্কিং থাকতে হয় ইমাজিনেশনে, অথবা ফিয়ার থাকতে হয় যেটা ঘটতে পারে। এটা খুব গুজব হিসেবে চলবে যে আগামীকাল শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দেবেন। আমি একটা গুজব বলছি, মিথ্যা কথা বলছি, কিন্তু এটা বিশ্বাসযোগ্য। কিন্তু আমি যদি বলি যে ওবায়দুল কাদের দুটো শিং উঠেছে, এটা কিন্তু গুজব হিসেবে কেউ নেবে না। তার মানে কি, এই পোস্ট ট্রুথ, আমরা বলি যে পোস্ট ট্রুথ জমানায় আমরা ইমাজিনেশনকে যদি ঠিকঠাক করতে না পারি, তাহলে শুধুমাত্র ইনফরমেশনের ফিল্টারিং করে সম্ভবত এই সমস্যার সমাধান হবে না। আবারও আপনাদের উপরেই ভরসা যে আপনাদের হেলদি স্কেপটিসিজম লাগবে এভরি ইনফরমেশন ইউ প্রসেস। থ্যাংক ইউ। পরিষ্কারভাবে আমার যে আর্গুমেন্ট হচ্ছে, I completely believe in absolute freedom of speech and expression. এবং I completely agree with the First Amendment to the American Constitution that Congress shall make no law abridging freedom of speech and expression. Freedom of speech বা freedom of the press যতক্ষণ এনশিওর করা না যাবে ততক্ষণ রেসপন্সিবল জার্নালিজম, at the same time রেসপন্সিবল সিটিজেন তৈরি করা সম্ভব না। ওই যেটা ফ্রি স্পিচ বা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এক্সিস্ট করবে, ওটার সাথে তাল মিলিয়ে উই হ্যাভ টু বিকাম রেসপন্সিবল অ্যান্ড হাউ বক্তিয়ার স্যার অলরেডি বলেছেন। তো সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, আমাদের সচেতন হতে হবে। ওইটা নিয়ে মাথা কামানোর কিছু নাই। আমাদের যে কিছু নেচারের কথা নানানভাবে কথা এসেছে, ওই যে আমরা বলি হুজুগে বাঙালি, ছোটোবেলায় একটা নাটক দেখতাম, টাকা দেন দুবাই যাব, হ্যাঁ, মানে কোনো একটা ক্রেজ হঠাৎ উঠলে ওটার পিছনে লেগে যাওয়া বা যে কোনো কিছুকে ধরে নেওয়া। বক্তিয়ার স্যার অলরেডি বললেন যে এই জেনারেশনের মধ্যে আসলে ওটা ওভাবে নাই। আমরা অনেকটাই এখন সচেতন, বুঝতে পারি, এবং যেটা বারবার বলছিলাম জেন জি অ্যান্ড জেন আলফা খুব ক্রিটিক্যাল জেনারেশন। তো সেখানে তো আমার এক্সপেকটেশন থাকবে যে উই শুড নট থিঙ্ক অফ কন্ট্রোলিং দিস ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাদার এটা ইন টার্ন উইল হেল্প টু ডেভেলপ রেসপন্সিবল জার্নালিজম অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। যারা ছাত্রছাত্রী আছেন, ভোট দিয়েছেন কখনো জাতীয় নির্বাচনে? কারা দিয়েছেন হাত তোলেন? ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, রাজনীতির সাথে জড়াবো না বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হব না, এই মনোবল এবং এই প্রত্যয় কারা রাখেন? ভেরি গুড। সো এখানে দুটো ব্যাপার আসে। প্রথম ব্যাপার হচ্ছে ভোট দেওয়াটা কেন জরুরি? অন্য কোনো কিছুর জন্য না। নাগরিক হিসেবে যেমন ওয়াসার পানির লাইনে পরিষ্কার পানি আসাটা আমার অধিকার, ঠিক একইভাবে ডেমোক্রেটিক প্রসেসে ভোট কাস্ট করতে পারা এবং একটা অ্যাসিওরেন্স পাওয়া যে আমার ভোটটা কাউন্ট হবে একইভাবে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় প্রশ্নটা এই জন্য করেছি যে একটু আগে আমরা যেই আলোচনাটা শুনলাম, খুব পিসফুল একটা প্রসেসে কিভাবে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি করা যায়, বা নিজের পক্ষে আমাদের ইনিশিয়াল আইডিয়াটা যেটা ছিল ফ্যাসিস্ট রেজিমকে সরানো, সেটা কিভাবে করা যায় সেটার আটমোস্ট এক্সাম্পল আপনারা নিজেরাই। আমি আজকে এখানে দাঁড়িয়েছি দ্য বাংলাদেশ ডায়ালগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অপরিসীম কৃতজ্ঞতা ও সম্মান জানাতে। আজকে দ্য বাংলাদেশ ডায়ালগ লেন্সের তৃতীয় পর্বে আমরা ইকোজ অফ ডিফায়েন্স, ইউথ রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য পাথ টু ডেমোক্রেটিক রেস্টোরেশন নিয়ে একটা চমৎকার আলাপ শুনলাম। আপনাদের তরুণদের দৃঢ়তা, আপনাদের ভূমিকা আর গণতন্ত্রের জন্য এবং সমাজের জন্য আপনাদের যে স্যাক্রিফাইস করার মেন্টালিটি, সব কিছু মিলে আজকে আমরা এখানে বসতে পারছি, কথা বলতে পারছি। আমার আসলে বলার বেশ কিছু ছিল, কিন্তু মানে আপনারা আসলে আলোচনাটা শুনে বুঝতে পারছেন যে ধন্যবাদ দেওয়া ছাড়া খুব বেশি কিছু আমার বলার বাকি নেই। একটা জায়গায় মনে হয় একটু কথা বলি, শেষ প্রশ্নের উত্তর থেকে আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছ থেকে যেটা পেলাম, যে এই আন্দোলনটা আমরা দেখেছি যে খুব গুরুত্বপূর্ণ একটা মোড় নিয়েছে যখন বিভিন্নভাবে আপনারা আপনাদের নেটওয়ার্ক ব্যবহার করেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেছেন, এবং অসম্ভব যে মনোবল আছে আপনাদের। আমার মনে আছে যে আন্দোলনের মাঝামাঝি সময় যখন দুবার ইন্টারনেট শাটডাউন হলো, তখন বিভিন্ন
অ্যাপ না কি যেন ওটা ঠিক আমি ঠিক ওই ভাষাটা বলতে পারবো না, দুঃখিত। কোনো একটা লিঙ্ক ছড়িয়ে গেছিলো, বেশ কয়েকটা লিঙ্ক, যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ছাড়াও কমিউনিকেট করা যায়। আমি ঈশ্বর আপনারাও জানতেন এগুলো। তো আমার খুব ভালো লাগতো দেখতে যে এইসবের খোঁজ খবর যারা আমাকে এনে দিত তারা কোনো না কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই ছিল। এবং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আপনারা আসলে আন্দোলনটাকে যে খাতে প্রবাহিত করতে সাহায্য করেছেন সেটার ফলাফল হিসেবে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি। সে কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমাদের যিনি ছাত্র প্রতিনিধি শব্দটাও আবার ইদানিং কেমন কেমন লাগছে, যাই হোক, জনাব মোরসালিন যে চমৎকার বক্তৃতা দিয়েছেন, তার যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন একজন আন্দোলনে আহত ব্যক্তি হিসেবে, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া স্যার খুব চমৎকার করে আমাদের ভবিষ্যতে আসলে কোন দিকে আগাতে হবে, কোন দিক থেকে প্রত্যাশা রাখতে হবে, কিভাবে আমরা নিজেদেরকে ওই জায়গাটায় পৌঁছাবো সে ব্যাপারে গাইডেন্স দিয়েছেন। ডক্টর বখতিয়ার আহমেদ স্যার যেভাবে আমাদের পাস্ট এবং প্রেজেন্টের একটা কোহেরেন্ট হিস্ট্রি 10-15 মিনিটের মধ্যে সামনে তুলে ধরেছেন, আমি সন্দেহ করি আসলে আর কারো পক্ষে এই কাজটা এত ভালো করে করতে পারা সম্ভব ছিল কিনা। স্যাম জাহান ভাই যেভাবে আন্দোলনের গল্পগুলো বলছিলেন আমি খুব রিলেট করলাম। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, আসলে আমরা এখানে যারা আছি আগে হোক আর পরে হোক কোনো না কোনো পর্যায় থেকে সেগুলোকে রিলেট করতে পেরেছি। আকিব মোহাম্মদ শাতিল ভাই শুরুতেই যেভাবে সংস্কার এবং গণতন্ত্র এবং ইন বিটুইন আমাদের যে স্ট্রাগল এটার মধ্যে একটা সুন্দর সংযোগ স্থাপন করে দিলেন, যার কারণে আসলে আলোচনাটা এত প্রাণবন্ত হয়েছে। আপনাদের চারজনকেই দ্য বাংলাদেশ ডায়ালগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সাথে একটা কথা না বললেই নয়, আমি বিশেষ ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে, যারা এই সেশনটি আয়োজন করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। বুদ্ধিবৃত্তিক আলোচনাকে উৎসাহিত করার জন্য এবং তরুণ প্রজন্মকে সচেতন করার প্ল্যাটফর্ম প্রদানের জন্য বাংলাদেশ ডায়ালগ আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং একই সাথে আমার সামনে যারা তরুণ শিক্ষার্থীরা বসে আছেন আপনাদেরকে জানাতে চাই এই কাজগুলো আমরা করি দ্য বাংলাদেশ ডায়ালগ প্ল্যাটফর্ম থেকে, এবং আমাদের আরও অনেক পরিকল্পনা আছে ভবিষ্যতে। বাংলাদেশে যে গণতন্ত্র আপনারা যেটা নিজেরাই স্বীকার করেছেন যে আসলে সঠিক গণতন্ত্র যেটা আপনারা দেখেন নাই বা আমরা যেটা দেখার আশা করছি ইনশাল্লাহ অনেক দিন পরে, এই সব কিছু নিয়ে আলোচনা চলবে, সমালোচনা চলবে। গণতন্ত্রের পথে যে সমস্যা আসবে সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সংলাপের কোনো বিকল্প নেই, আলাপ আলোচনার কোনো বিকল্প নেই, এটি আমাদের মূল মন্ত্র। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, আপনারা ছাড়া আমরা আগাতে পারবো না বলে আমরা বিশ্বাস রাখি। কাজেই আপনারা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান, ভলান্টিয়ার হিসেবে কাজ করতে যদি আগ্রহী হয়ে থাকেন বা শুধুমাত্র জানতে চান, বুঝতে চান আমরা কি করি, কেন করি, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের ফর্ম সংগ্রহ করে নেওয়ার জন্য, আমাদের ব্রোশার সংগ্রহ করে নেওয়ার জন্য। আমাদের টিম এখানে প্রেজেন্ট আছে, আপনারা যারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামেও আমরা আছি, ওখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অংশগ্রহণ এবং উৎসাহ আসলে আমাদেরকে বারবার প্রমাণ করে দেয় যে বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা এবং আমাদের যে টিকে থাকার সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকার জন্য আমাদের যে প্রবল আকাঙ্ক্ষা সেটা আসলে শেষ হবে না, এটা একটা ধারাবাহিক সংগ্রাম। এবং এই চেতনাকে বহন করে আমরা নিশ্চিত করতে চাই যে এত আত্মত্যাগ হয়েছে, সে আত্মত্যাগগুলো যেন বৃথা না হয়। এই গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হওয়ার জন্য সকল বক্তা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং উপস্থিত সবাইকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমরা ছোট উপহার রেখেছি আপনাদের জন্য, ক্যান প্লিজ রিসিভ করুন। শাকিল ভাই প্লিজ। এর মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে।